সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 992তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ মৃদুলের জীবনের হৃদয় কাঁপানো প্রতারণামূলক চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে আসমানের পরীকে বিয়ের জন্য হত্যা করে নিজের বউকে। এই গল্পটা আমি মনে করি ভৌতিক তো বটেই, তবে চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। গল্পের প্রসঙ্গে আপনাকে চরম বাস্তব সত্য একটা কথা বলি, যেটা আপনার জীবন চলার পথে অনেক কাজে আসবে। বেশ প্রায় 1 বছর আগে আমার এক ছোটো ভাই দুবাইতে থাকতো। তো ও সেখান থেকে ইতালি যাবে। কোনো এক ইন্ডিয়ান দালালের সাথে কথা হয় ওর, ইতালিতে নিয়ে যাবে ওকে। তো আমাকে বললো, ভাই আমি তখনও বাইরে ছিলাম, আমাকে ফোন দিয়ে বললো, ভাই আপনি একটু কথা বলে দেন, আমি ইতালিতে যাব, ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। তা আমি বললাম ঠিক আছে দাও কথা বলি। এখন ওই ভদ্রলোকের সাথে, ওই ইন্ডিয়ান ভদ্রলোকের সাথে আমি যখন ফোনে কথা বলছি, তিনি আমাকে বারবার একটা কথাই বলতেছে, তাকে বলবেন ব্যাগটা যাতে ভালো করে নেয় এবং ওখানে যাওয়া মাত্রই যাতে দরখাস্ত করে এবং এভাবে চলে ওভাবে চলে, মানে বারবার ওই দেশে গিয়ে কি করবে শুধু এই কথাটাই বলে। কিন্তু দুবাই থেকে যে সে ইতালিতে যাবে ওই প্রসেস নিয়ে সে কোনো কথাই বলে না। মানে তার কাছে এটা একেবারেই ইজি, মনে হয় যেন এখনই চলে গেছে। আপনি খুব খেয়াল করে দেখেন, আমাকে বারবার সেটাই বোঝাচ্ছিল যে ইতালিতে গিয়ে আপনার ভাই কী করবে, আপনাদেরকে বলে দেন এটা কেনার জন্য ওইটা কেনার জন্য, ইতালিতে গেলে এটা পাবে না ওটা পাবে না, মানে এই কথাগুলিই বলতেছে। তার মানে হচ্ছে দূরের স্বপ্ন দেখে আমার ভাইকে বিভোর রাখতেছে, অথচ কাছের স্বপ্নটাই, মানে কাছের জিনিসটা ওর কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে দূরের স্বপ্নটা দেখিয়ে। আমি কথা শুনে বুঝে গেলাম যে ও প্রতারক। ভাইরে বললাম যে তুই টাকা দিস না, ও প্রতারক। এরপর আমার ভাই টাকা দিয়েছে এবং সর্বোপরি ভাই বলতে এই আমার এক ভাই আর কি, আপনাদের মতোই ভার্চুয়ালি পরিচয়। দেন উনি টাকা দিয়েছে এবং পরিশেষে টাকাটা পায়নি, মার খেয়েছে। তো বাস্তব শিক্ষা হচ্ছে এটা, যে মানুষটা আপনার সাথে প্রতারণা করবে, একজন প্রতারক আপনাকে সবসময় দূরের স্বপ্নে বিপদ রাখবে। আপনাকে দূরের স্বপ্নে বিপদ রেখে কাছের জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে যাবে। এটাই হচ্ছে প্রতারকের সবচেয়ে বড় লক্ষ্য বা টার্গেট। একটা প্রতারক এভাবেই প্রতারিত করে থাকে। যাই হোক বন্ধুরা, আমি আজকের গল্পে যাই। এই গল্পটা আমি আপনাকে জাস্ট নিশ্চিত করে বলতে পারি যে যেই মানুষ এই গল্পটা সম্পূর্ণভাবে শুনবে তার হৃদয়টা কেঁপে উঠবে এবং আপনার জীবনের শোনা এক শ্রেষ্ঠ বাস্তব জীবনের গল্প হতে যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প যেন আমার সাথেই থাকার জন্য, এবং গল্প শেষে রাজশাহীর ভাই মৃদুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একজন ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি যখন থেকে বুঝতে শিখি ঠিক তখন থেকে দেখি যে আমার বাবা তেমন কোনো কাজ করে না। শুনেছিলাম আমার বাবা নাকি পেশায় একজন কৃষক ছিল, আগে কৃষি কাজ করতো, বাট এখন তেমন কিছুই করে না। আমাদের বাজারে একটা দোকান আছে এবং আমার ওই দোকানটা আমার বড় ভাই মানিক ভাইয়া দোকানটা চালায় এবং দোকানটা চালিয়ে আমার বড় ভাইয়া আমাদের গোটা পরিবারটাকে চালাচ্ছে। বাবা তখন পর্যন্ত অনেক অসুস্থ, বাড়িতে থাকে এবং এও শুনেছিলাম আমার মায়ের মুখে আমার বড় ভাইয়া আমার বড় ভাইয়া হওয়ার অনেক বছর পরে নাকি আমি হই। যাই হোক, আমি তখন সবেমাত্র অনেকটাই ছোট। ওই মুহূর্তে আমার বড় ভাইয়াই আমাদের সম্পূর্ণ দোকানটা চালাচ্ছে। এরকম করতে করতে আমাকে বাবা তখন মাদ্রাসায় ভর্তি করায়। আমি আমাদের এলাকারই কোনো একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো পড়াশোনার প্রতি আমি আসলে খুব বেশি একটা মেধাবী ছিলাম না। আমি শয়তানি, ফাইজলামি, দুষ্টুমি করতে খুব পছন্দ করতাম, যার জন্য বাবা এবং বড় ভাইয়া আমাকে অনেক বেশি শাসন করতো। এরকম করতে করতে আমি তখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার ভাইয়ার বয়স প্রায় অনেক হয়ে গেছে, 40-এরও কাছাকাছি হয়ে গেছে, মানে অনেকটা বয়স হয়ে গেছে আমার ভাইয়ার। তো আমার ভাইয়া বিয়ে করে নেয় এবং এই বিয়েটা শুধুমাত্র আমাদের পরিবারের কথা চিন্তা করে ভাইয়া বিয়ে করে নেয়। কারণ বাবা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছিলো, বাবার পক্ষে সংসার চালানো সম্ভব ছিল না। ভাইয়া তখন সংসারে হাল ধরে এবং সংসার চালাতে গিয়ে ভাইয়া বিয়ে শাদী আর করলো না। তো ওই 40 বছর বয়সে ভাইয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এরপরও এদিকে ওইদিকে বিভিন্ন দিকে ভাইকে বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে। এরকম খোঁজাখুঁজির একটা পর্যায়ে আমার বয়সী ক্লাস 9-এ পড়া একটা মেয়ে আমার বাবা পছন্দ করে আমার ভাইয়ের জন্য। মেয়েটা আমাদের গ্রাম থেকে মোটামুটি অনেক দূরেরই একটা গ্রামে। তো একদিন শুক্রবার ছিল, মেয়ে দেখার জন্য যাবে, আমিও প্রস্তুতি নিলাম। আমি, বড় ভাইয়া,
দেন আমার আব্বা আমরা 4 জনে মিলে মেয়ে দেখতে গেলাম এবং গিয়ে দেখলাম যে মেয়েটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে, তবে আগুনের মতো সুন্দরী, মানে এমন যে সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে আমি আমার গোটা মাদ্রাসায় একটাও দেখি নাই, একেবারে দেখতে সম্পূর্ণ পরীর মতো। ভাইয়া এক দেখেই মেরে পছন্দ করে ফেললো। তো সেখানে তারা জিজ্ঞেস করছিল আমার ভাইয়ার বয়সের কথা। আমার ভাইয়া কিন্তু আবার এখানে ভাইয়ার যে ভোটার আইডি কার্ড বানিয়েছে এবং সেখানে ভাইয়া তার বয়সটা অনেক কম দিয়ে বানাইছে, মানে অনেক কম দিয়ে ভোটার আইডি কার্ড বানাইছে, প্রায় তার বয়সেরও 10 বছর কম দিয়ে ভোটার আইডি কার্ড বানানো হয়েছে। তো এখানে সবাই মানে ভাইয়ার বয়সও দেখছে প্রায় 30-এর কাছাকাছি। দেন তারপরেও তারা হচ্ছে বলতেছে যে মেয়ে ক্লাস 8-এ পড়ে, মেয়ে তো ছোট, এরকম মানে ভাইয়ার বয়স কিন্তু ওই সময়ও 10 বছর কমানোর পরেও কিন্তু এরকম বলতেছে। তো সবাই মিলে চিন্তা করলো ছেলে তো এস্টাবলিশড, ব্যবসা বাণিজ্য করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, কোনো ঝামেলা নাই, ছেলের ভাই একটা নাই, কোনো বোন, বাবা মা এদের সাথে থাকবে, এই চিন্তা করে তখন ওই মেয়েটাকে আমার ভাইয়ের কাছে বিয়ে দেওয়ার জন্য তারা তখন রাজি হয়। মেয়েটার নাম ছিল কাশফিয়া আক্তার। কাশফিয়া আক্তার ওই মেয়েটাকে তখন আমার ভাইয়ের কাছে বিয়ে দিবে, তখন মানে কথাবার্তা সব কিছু ঠিক হলো এবং আমরা শুক্রবারে ভাই আংটি পড়াই দিল। দেন তার 3 দিন পরে বিয়ে এবং খুব জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খুব সুন্দর করে আমার মানিক ভাইয়ার বিয়ের কাজ সম্পূর্ণ হলো এবং বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরে মানিক ভাইয়া তখন এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলো। তো আমাদের এই ঘরটা আমি একটু বলে রাখি, আমাদের ঘরটা ছিল আপনার মানে টিনের ঘর, মানে সম্পূর্ণ টিন দিয়ে বানানো এবং ঘরের মধ্যে ছিল আপনার স্কুল ঘরের মতো দেখতে কিছুটা। 3টা রুম ছিল, বাট 3টা রুম একদম লাগাতারে, একটার সাথে একটা লাগাতারে রুম। তো ওই 3টা রুমের মধ্যে এক রুমে আমার আব্বা আম্মা থাকে এবং মধ্যে রুমে আমি থাকি এবং তার পাশের রুমে আমার বড় ভাইয়া আর ভাবির জন্য বাসরঘর তৈরি করা হয়েছিল। তো আমি তখন চিন্তা করেন ক্লাস 9-এ পড়ি, মানে এত কিছু বুঝি না যে বাসরঘর কী বা এটা ওইটা। তো ভাইয়া তখন বাসরঘর তৈরি করে দিল, আমি বাসরঘর তৈরি করলাম। দেন তারা তখন বাসর করার জন্য ঘরে ঢুকলো। তো ঢুকার রাত আনুমানিক প্রায় আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, কেউ খারাপভাবে নেবেন না, রাত্র প্রায় ধরেন আপনার 1টার দিকে তখন ভাবি মানে চিৎকার দিয়ে উঠছে, মানে চিৎকার দিয়ে খুব জোর একটা চিৎকার দিছে। আমি তখন লাফ দিয়ে উঠছে, যে ভাইয়া কী হয়েছে ভাবি চিৎকার দিল কেন? বলে না 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 কিছু হয় নাই। তো এরপর থেকে ভাবি আবার মানে একটা আত্মচিৎকারের মতো শব্দ শোনা যাচ্ছে ভিতর থেকে, মানে পাশাপাশি রুম, তো ভাইয়ের রুম আমার রুম পাশাপাশি, টিনের বেড়া জাস্ট মধ্যে দিয়ে, এটা তো কোনো রকমের নয়েজ ক্যান্সেল না, ওই পাশের রুমে এখানে শোনা আছে প্রচুর শব্দ হচ্ছে এবং ভাবি চিৎকার করতেছে। তাই আমি ভাইয়ের বারবার বলছে, ভাইয়া এরকম করতেছো কেন, ভাবি কাঁদতেছে কেন, এরকম শব্দ হচ্ছে কেন, তুই কি ভাবিরে মারতেছো? বলে আরে না তুই ঘুমা, এত কথা বলিস না। তো যাই হোক আমিও আর কিছু বললাম না। রাত প্রায় একদম ফজর পর্যন্ত তাদের এরকম মারামারি শব্দ আমি শুনতে পেলাম। ফজরের পরে আমি তখন বুঝতে পারলাম না। যাই হোক আমি এরপরের দিন আমার মাদ্রাসায় গেলাম। যাওয়ার পরে আমার কিছু বন্ধুবান্ধব ছিল, ওদের সাথে আমি তখন বিষয়টা শেয়ার করলাম। দেখেন আমি কতটা বোকা, আমি কিন্তু এগুলো বুঝি না। তো ওদের সাথে শেয়ার করার পরে সবাই হাসতেছে, মানে প্রচুর হাসে। তাই আমি বললাম কিরে তোরা হাসতেছিস কেন? আমার বলে বেটা তুই একটা বোকা মানুষ, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এসব কথা কি কেউ কাউকে বলে নাকি? আমি বললাম এরকম একটা ঘটনা তা আমি বলবো না? বলে দূর বোকা, এটা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মাঝে হয়ে থাকে, তোর ভাইয়া নতুন বিয়ে করছে, বাসর করছে, এই ধরনের সম্পর্ক তাদের হলে এই ধরনের শব্দ হয়। আমি তখন জানতে পারলাম যে এই ধরনের শব্দ হয় বা এই জিনিসটা তখন আমার মাঝে কাজ করে। আমি তখন পর্যন্ত কিন্তু আসলে স্পষ্ট বুঝি না যে বিষয়টা আসলে কি, আমি তখনও বুঝি না। পরে আমার এক বন্ধু ছিল, ও প্রচুর দুষ্ট টাইপের, নাম ছিল সাইফুল। ও আমারে বলে মাদ্রাসায় ছুটি দিলে আমাদের বাড়িতে যাস, তোর একটা জিনিস দেখাবো। তো মাদ্রাসায় ছুটি হওয়ার পরে আমি ওদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ও তখন আমার একটা বই দেখাইলো, বইয়ের ভিতরে সম্পূর্ণ উলঙ্গ ছবি এবং আমাকে বললো যে এই জিনিস এগুলো হয়। তখন আমার মাঝে এই যে শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল যে বিষয়টা আমার মাঝে তখন কাজ করতে শুরু করে। এই বিষয়টা তখন আমার মাঝে কাজ করে এবং এরপর থেকে আমি ওই শব্দটা খুব নিখুঁতভাবে নিতাম, মানে আমার কাছে ভালো লাগতো, এক ধরনের ফিল অনুভব করতাম। এবং এটা টানা প্রায় আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি এবং ওই একটা বৎসর ভাইয়া যখনই বাড়িতে আসতো বা বেশিরভাগ রাতের বেলা আমি এই জিনিসটির শব্দগুলো শুনতাম এবং একটা পর্যায়ে আমি আমার দেখার জন্য বা ভিতরের তৃপ্তি থেকে আমি ভাইয়ের যে টিনের বেড়া ছিল, বেড়ার ফাঁক দিয়ে আমি ওনাদের ওই শারীরিক সম্পর্কটা আমি দেখতাম, আমার চোখে দেখতাম। এই দেখা থেকে শুরু করে ভাবির প্রতি আমার এক ধরনের একটা কামনা জাগতে শুরু করে, যেটা খারাপ কামনায় বলতে পারেন। এইটা ভাবির গোসল করতে গেলে আমি তাকায় থাকতাম, গোসল করে থেকে আসার পর ওনার দিকে তাকায় থাকতাম, মানে বিভিন্নভাবে ওনার দিকে আমি খুব খারাপভাবে লুকিং দিতাম। এবং উনিও মানে ভাবি যদিও আমার বয়সী ছিল, বাট স্বাস্থ্য এতটাই ভালো ছিল, মানে শরীর স্বাস্থ্য এতটাই ভালো ছিল যে দেখলে মনে হতো যেন একজন মহিলা টাইপের, মানে স্বাস্থ্য ভালো ছিল। এরকম করতে করতে ওনার প্রতি আমার এক ধরনের ওই কামনা থেকে শুরু করে আমার একটা শারীরিক চাহিদা ওনার উপরে আমার জেগে যায়। তো ভাইয়া তখন বেশিরভাগ সময় দেখা যায় দোকানে, মানে বিয়ের 6 মাস পরে অনেক সময় দোকানে আসতো, অনেক সময় আসতো না, এরকম করেই তখন ঘোরাফেরা করতো, এরকম করে সময় কাটাতে কাটাতে একটা সময় আমার ভাবি তখন প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে।
পেটে যখন বাচ্চা আসে, একদিন আমি গোসল করতে যাই দুপুরবেলা, ভাবিও গোসল করতে যায়। তো ভাবি গোসল করতেছে এবং আমিও কিন্তু মানুষ তো পুকুরেই গোসল করতাম। আমি বেশিরভাগ সময় ভাবির সাথেই গোসল করতে যেতাম। ওই নিয়ে আমার পিঠ ডলে দিত আর কি, আমার পিঠ ডলে দিত। তো এই জন্যই ওনার সাথে গোসল করতে যেতাম। তো উনি যদি আমার পিঠ ডলে দিত, বাট আমার টার্গেট ছিল অন্য কিছু দেখা, ওই টার্গেটে আমি যাইতাম। তো আমি তখন ভাবিরে বলতেছি, ভাবি তোমার পেট তো অনেক বড় হয়ে গেছে। তো আমার বলে, এখানে তোর 22তে আসতেছে, পেট তো বড় হবেই, তুই কয়েকদিন পর কাকা হবি। আমি তখন বললাম, 22টারে আইনো না, 22টারে না আনলে তোমার জীবনটা অনেক সুখের হবে। পরে আমার বলতেছে, মানে সুখের হবে মানে? আমি বললাম, 22টারে নাই না, তুমি আমার বিয়ে করো, আমি তোমার নিয়ে সংসার করবো। মানে হাসতে হাসতে কথাটা বলতেছি, অতটা সিরিয়াসলি না। ভাবি তখন আমার দিকে তাকায় থেকে মানে কেমন যেন একটু অন্যভাবে তাকায়। পরে ভাবি তখন কিছু মনে করে না, মানে যাই গোসল টোসল করে উঠে আসে। এরপরে আমি যখনই বেড়ার ফাঁক দিয়ে এই দৃশ্যটা দেখতাম, আমার কাছে কেন জানি মনে হতো, এবং ফাঁকাটা অনেক বড় ছিল যার জন্য, আর আমার ভাইয়া সবসময় লাইট অন করে রাখতো বাসার ভিতরে, লাইট অফ করতো না। তো তাকিয়ে থাকার পরে ভাবি মনে হয় কোনো না কোনোভাবে মানে বুঝে গেছে। আমিও ভাবিরে কয়েকটা ইঙ্গিত দিয়েছি কিছুদিন আগে, যে আপনারা এই করেন ওই করেন, এগুলো অনেকভাবে আমি দুষ্টামি করতাম। ওই যে দেবর ভাবির যে দুষ্টামি, এরকম দুষ্টামি করে অনেকে কথাগুলো বলতাম। তো এই কথাগুলো বলার কারণে তিনিও জিনিসটা অনেক খারাপভাবে মানে নিত, এবং তিনিও বুঝতো যে হ্যাঁ আমি নিচে লাল হচ্ছে এটা পড়ছি ওইটা পড়ছি, সে এটা কীভাবে জানে। তো জানে মানে হচ্ছে সে দেখে, এটা ভাবি মনে করে। এবং সেখান থেকেই তিনি তখন টার্গেট রাখছে যে আমি কীভাবে দেখি। এবং আমি যে দেখতাম বেড়ার ফাঁক দিয়ে, ভাবি তখন আমাকে দেখানোর জন্য আরও উৎসাহিত হয়ে পড়ে, আমাকে আরও দেখাচ্ছে, বা আরও ওই বেড়ার পাশে যাচ্ছে, আরও সাউন্ড করতেছে। একটা পর্যায়ে আমি নিজেকে আর এইভাবে ধরে রাখতে পারলাম না। একদিন আমি ডিরেক্টলি তারে বললাম যে, ভাবি আমার ভিতরে এই জিনিসটা জাগছে, আমি তোমার সাথে এই সম্পর্কটা করব। মানে নিজের ভিতরের সম্পূর্ণ লজ্জা শরম ভুলে আমি তখন তাকে এটা বলে ফেলছি, কারণ মানে আমি আর নিজে ধরে রাখতে পারি না, এমন একটা অবস্থায় চলে গেছিলাম। এবং আমার ওই প্রস্তাবে সে প্রথমে যদিও নাকচ করে, মানে রাজি হয় না, এবং শেষের দিকে মোটামুটি একটু একটু করে সে রাজি হতে শুরু করে। এবং একদিন ঝুম বৃষ্টির রাতে, অনেক বৃষ্টি হচ্ছিল, ভাইয়া তখন আসে নাই, এবং আসে নাই। পরে ভাবি তখন ঘুমাইতে আসে, ভাবি আবার ভয় পায় একা একা ঘুমাতে। তো বাসার লাইট অন করে ঘুমাইতে আসে। তো আমি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছি একটু পরে পরে, তো বাসার লাইট থাকার কারণে ভাবির কাপড় চোপড়, যেহেতু মানে মেয়ে মানুষ ঘুমাইছে, মানে কাপড় চোপড় ঠিক নেই। তা আমি বেড়ার ফাঁক দিয়ে বললাম, ভাবি তোমার তো কাপড় ঠিক নাই, কাপড়টার একটু টাইনা শো, এটা বলি। বলার পরে বেড়ার ফাঁক দিয়ে বলতেছে, পরে বলে নিজে এসে ঠিক করে দিয়ে যাও। আমি বললাম, দরজা খোলো, আসতেছি। আমি ভাবি উঠে দেখলাম দরজা খুলে দিল। আমিও আমার রুম থেকে দৌড়ে ভাবির রুমে চলে গেলাম। ওই দিন ঝুমুর বৃষ্টি ছিল, এবং টিনের ঘরে ঝুম বৃষ্টির রাতে ঘুমানোর মজাটাই আলাদা। মানে চারদিকে ঝুমুর বৃষ্টির শব্দ, মানে একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। এবং সেখানে যাওয়ার পরেই আমি একটা সেকেন্ডও নিজেকে ধরে রাখতে পারি না, এবং সেখানে ভাবির সাথে সর্বপ্রথম আমার একটা অবৈধ সম্পর্ক হয়। এবং এই সম্পর্কটা হওয়ার পর থেকে প্রায় সময় ভাইয়া বাড়িতে আসতো না। ওই সময় বৃষ্টির সময় ছিল, তো বৃষ্টি থাকার কারণে রাতের বেলায় মানে রাস্তাঘাট ভালো ছিল না। আমাদের এদিকে কাদা, মানে বেশিরভাগ রাস্তায় কাদা ছিল। তো ভাইয়ার ওই কাদা টাদা পারে আসতো না। তো যার জন্য দেখা যায় বেশিরভাগ রাতের বেলায় আমি ভাবির সাথে থাকতাম। এরকম থাকতে থাকতে একটা সময় ভাবির ওই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বেবিটা নষ্ট হয়ে যায়। এবং বেবিটা নষ্ট হওয়ার পরে আমি আর ভাইও তখন কিছুটা আন্দাজ করে ফেলে যে সামথিং কিছু একটা হচ্ছে, বা ভাবির সাথে যে আমি দুষ্টমি করি, হাতাহাতি করি, এগুলো ভাইয়া অনেক কিছু দেখে। এবং দেখাতে আবার গ্রামের মানুষ থাকে, তো গ্রামের কিছু মহিলা থাকে যারা এই জিনিসগুলো খুব নিখুঁতভাবে খেয়াল করে। এরাও তখন ভাইকে কয়েকটা বিষয় জানানোর পরে ভাইয়া তখন কি করে, বৃষ্টির মানে যেদিন দোকান থেকে আসবে না, ওই দিন কী করে, আপনার সন্ধ্যা রাতে চলে আসে। সন্ধ্যা রাতে আইসা ভাবিরি নিয়ে চলে যায় দোকানে। তো দোকানের পিছনে একটা রুম আছে, ওই রুমে রাতের বেলায় ভাবিরি নিয়ে থাকে। দীর্ঘ অনেক দিন হয়ে গেল ভাবির সাথে আমার এই সম্পর্কটা আর হচ্ছে না, এবং আমার ভিতরে তখন এই খারাপ নেশাটা ঝাঁকচাইতে একটা সময় ভাবিরে প্রস্তাব দিয়ে বসলাম যে, ভাবি আমি আপনার বিয়ে করব, আপনি ভাইয়ারে ছেড়ে দেন। এবং ভাবিও সেই মুহূর্তে কাশ্মীরভাবে আমারে বলতে আসছে যে, আমারও তোমার অনেক পছন্দ হিমিদুল, আমিও চাই যে তোমার মতো একটা ছেলে আমার হাজব্যান্ড হোক। তোমার ভাইয়ার মতো এরকম মধ্যবয়স্ক একটা লোক আমার একেবারেই পছন্দ না। এবং আমি খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে আমার বাবা মা কেন তোমার ভাইয়ের মতো এরকম মধ্যবয়সী একটা লোকের কাছে আমার বিয়ে দিল, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। তোমার ভাইয়ার ভিতরে নাই কোনো প্রেম, নাই কোনো ভালোবাসা, যতটুকু আছে ততটুকু হচ্ছে শারীরিক চাহিদা। এবং তিনি শুধু শারীরিক চাহিদা মিটায় আমার কাছ থেকে, অন্য কোনো কিছু সে আমাকে দেয় না। একটা বউ যে তার ভালোবাসা আছে, ওই ভালোবাসাটা আমি কখনোই তোমার ভাইয়ের কাছ থেকে পাই নাই, যেটা আমি তোমার কাছ থেকে পাইছি। তো ভাবিও তখন আস্তে আস্তে করে ভাইয়ের কাছ থেকে সরে যেতে যাচ্ছে, মানে ভাইয়ের সাথে সম্পর্কে থাকতে চায় না। এবং ওই সুযোগটাই আমি তখন কাজে লাগাইছি। সুযোগটা কাজে লাগানোর পরে ভাবির সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক তখন চলতেছে। ভাইয়া যে রাতে ভাবির সাথে থাকতো, সে রাতে আমার কিয়ামতের মতো লাগতো যে কেন ভাবির সাথে থাকতেছে। আমার প্রচণ্ড রকমের কষ্ট ভিতরে অনুভব হতো।
এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ভাবিরে বললাম যে আমি তোমার বিয়ে করবো, তুমি ভাইয়ারে ছেড়ে দাও। তা আমার বলতেছে যে তুমি যে আমার বিয়ে করবা, তুমি তো কোনো কাজ কাম করো না, মানে তোমার কোনো ইনকাম সোর্স নাই, তুমি আমার বিয়ে করবা কেমনে, আমারে খাওয়া বাকি, তো তোমার তো কিছু একটা করতে হবে। তখন আমি চিন্তা করেন আলেম পরীক্ষা দিব সামনে, তো ভাবি এই কথা বলার পরে আমারে বললো তুমি কোনো একটা ইনকামের রাস্তা খুঁজে বের করো, এবং যেই ইনকামটা করে তুমি আমার নিয়ে থাকতে পারবা। এখন তুমি আমার নিয়ে কোথায় রাখবা, কোথায় খাবা, নিজেই তো চলতে পারো না, তোমার আব্বার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে টাকা নাও, তাহলে আমারে চালাবা কেমন করে, তুমি কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও, তাহলে আমি তোমার সাথে চলে যাবো। অ্যান্ড ভাবি এই কথা বলার পরে আমি তখন কী করলাম, আমার ভাইয়ের দোকানে বসার জন্য চেষ্টা করলাম, যে ভাইয়ের দোকানে বসবে এবং ভাইয়ের দোকানে বসে এখান থেকে আমি মোটামুটি কিছু একটা টাকা ভাইয়ের দোকান থেকে হাতায় নিব এবং নিয়ে যেয়ে আমি ভাবির নিয়ে পালায়ে যাব। তো ভাই আমার বলতেছে তুই পড়াশোনা কর, তোর দোকানে বসার দরকার নেই। আমার দোকানে বসতে দেয় না, এবং দোকানের ত্রিসীমানার ভাই আমাকে যেতে দেয় না। ভাই তো আমাকে ডাউট করছে যে ভাবির সাথে আমার কিছু একটা আছে, হয়তো আমি এই জন্যই দোকানে যেতে চাই, ভাবির কাছাকাছি থাকতে চাই, যেহেতু ভাই এখন বেশিরভাগ সময় ভাবিকে দোকানে নিয়ে রাখে। তো ভাইয়া তখন আমার আর ঢুকতে দিল না, মানে দোকানের মধ্যে যেতে দিবে না। পরে চিন্তা করলাম যে কী করা যায়, কোথায় আমি কী পাইতে পারি। এরকম করতে করতে আমি আর মানে পরীক্ষাটা দিলাম না, ফাইনাল পরীক্ষাটা দিলাম না। পরীক্ষা না দিয়া আমাদের এলাকা থেকে অনেক দূরে তখন আমের সিজন আসতেছে, মানে আম পাকতেছে। তো সেই মুহূর্তে মানে আমের বাগানে প্রচুর লোক নিয়োগ করতেছে, কারণ বাগানে অনেক কাজ আছে, আর বিশেষ করে বাগান পাহারা দেওয়া, এই জন্য অনেক লোক নিতেছে। তো সেখান থেকে আমি একটা প্রস্তাব পাইলাম, একটা আমের বাগানে লোক লাগবে, আমাকে ডাকলো। বেশি আমাদের গ্রাম থেকে মোটামুটি অনেক দূরে, আমি ঠিকানা পাইলাম, পাওয়ার পরে সেই গ্রামে গেলাম। এবং সেই গ্রামে যাওয়ার পরে ওই এলাকারই একজন নামি দামি ব্যক্তি, উনি আগে চেয়ারম্যান ছিল, এখন প্রাক্তন, ওনার বাড়িতে আমি তখন গেলাম। যাওয়ার পরে তিনি আমার দেখলো, দেখে বললো তুমি কি পারবা? আমি পারবো। উনি বলে দেখে তোমার মনে হয় যে তুমি খুব শিক্ষিত ছিলে, মানে আমি খুব হ্যাংলা লম্বা সুন্দর ছিলাম। তো তিনি বলে মনে হয় না যে তুমি বাগানে কাজ করতে পারবা, তো তুমি এই ধরনের কাজ কি কখনো করছিলা? আমি বলি যে আমি এই ধরনের কাজ কখনো করি নাই, আপনার এটা ধারণা সত্যি, কিন্তু আমি পারবো, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমি পারবো, আপনি আমাকে জাস্ট একটু সুযোগ দেন, এবং আমি সুযোগ দিলে এই কাজটা ভালো করেই করতে পারবো। পরে আমরা বললো ঠিক আছে, তুমি যদি করতে পারো তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে তুমি কাজে লেগে যাও। এই বলে তিনি তখন আমাকে মোটামুটি কাজ করার জন্য একটা ভালো অপশন দিয়ে দিল, যে ঠিক আছে তুমি কাজ করো। আমি তখন কাজে শুরু করলাম। তো আমি আর দিনের বেলা অতটা কাজ করতে পারি না, মানে আমি তো কখনোই পড়াশোনা করছি, ধরেন আপনার মানে বাগানে টাগানে কখনোই কাজ করি নাই। দেখা যায় দিনের বেলায় লেবারদের সাথে কাজ করতে গেলে আমি পারি না। তো যিনি বাগানের মালিক তিনি দেখলো যে আমি খুব সৎ ছিলাম, মানে যথেষ্ট সৎ এবং নিষ্ঠাবান ছিলাম। উনি এটা বুঝতে পারছে যে আমার ভিতরে কোনো খারাপই কাজ করে না। আমি রাতের বেলায় ফোনে আমার ভাবির সাথে কথা বলি, তখন এই যে বাটন সিস্টেম মোবাইল ফোনগুলো ছিল, ভাবির সাথে কথা বলি, ভাবি আমার বলে মনোযোগ দিয়ে কাজ করো, টাকা ইনকাম করো, টাকা জমাও, এবং একটা পর্যায়ে আমার নিয়ে পালায় যাওয়া, এগুলো বলতেছে। তা আমিও বাগানে কাজ করতেছি, দেখা যায় আমি দিনের বেলায় কাজ করতে পারি না, রোদে, তারপর আমি গাছে উঠতে পারি না, খুব একটা ঝামেলা। তখন আমাকে মালিক বললো একটা কাজ করো, আরেকজন লোক আছে বয়স্ক টাইপের, উনারও বয়স্ক একজন লোক, তুমি ওনার নাম হচ্ছে হেলাল, তুমি ওই বয়স্ক হেলাল লোকটার সাথে রাতের বেলায় নাইট ডিউটি করো। দিনের বেলায় তো তুমি গরমের মধ্যে কাজ করতে পারো না, তুমি ঘামায়া যাও এবং তুমি গাছে উঠতে পারো না, তোমাকে দেখে অন্যরাও কাজ করে না। তো তুমি ওই নাইট ডিউটি করো, তুমি দিনের ডিউটি বন্ধ করে দাও, দিনের ডিউটি বন্ধ করে নাইট ডিউটি করো, নাইট ডিউটি করলে হেলালের সাথে তোমার আমি সেম বেতন দিব। পরে আমি চিন্তা করলাম নাইট ডিউটিতেও ভালো, সারা রাত ভাবির সাথে ফোনে কথা বলবো এবং আমি নাইট ডিউটি করবো, এটা তো ভালোই, তাই না? তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে মালিক, আমি নাইট ডিউটিও করবো, আমি আর দিনে কাজ করব না। এরপরে তিনি আমাকে নাইট ডিউটিতে দিবে। সন্ধ্যার পরে ওই হেলাল কাকা আসছে তসরাইড একটা হাতে নিয়ে, তখন ওই লোকের সাথে আমাকে পরিচয় করাই দিল। মালিক ওনারে বললো যে ছেলেটা অনেক সৎ আছে, ভালো আছে, তুমি তারাই রাতের বেলায় বাগান গার্ডেনে, মানে বাগান পরিষ্কার, মানে বাগান পাহারা দেওয়ার জন্য রেখে দাও। পরে আমার ওই মধ্যবয়স্ক থেকে মানে শেষ বয়স্ক আমার বাবার বয়সী লোক হেলাল কাকার সাথে তখন আমার এই বাগান পাহারা দেওয়ার দায়িত্বে পড়ে গেল। তো আমি হেলাল কাকার সাথে বাগান পাহারা দিতেছি, উনি এক পাশে দিচ্ছে, আমি এক পাশে দিচ্ছি, দুজনে খুব সুন্দর করে পাহারা দিতেছি। এরকম করতে করতে আমার ভিতরে বারবার একটা জিনিস জাগতেছে যে কবে আমি টাকা ইনকাম করব, আমার কাছে অনেক টাকা হবে এবং সেই টাকা দিয়ে আমি ভাবিকে নিয়ে পালায়ে যাব, তারা নিয়ে সংসার করব। এই জিনিসগুলো নিজের মাঝে আমার বারবার মানে আমাকে খুব প্যারা দিত যে কবে আমি টাকা ইনকাম করব। কিন্তু আমি তো আসলে কোনোভাবেই চিন্তা করতাম যে টাকা বেতন পাই ওটা দিয়ে নিজেই খাইতে পারবো কিনা সন্দেহ আছে, তারপর আবার ভাবি নিয়ে কেমন যাবে, এই টেনশনগুলো কাজ করতে। এরই মাঝে আমি দেখতাম যে হেলাল যে কাকা আছে তিনিও খুব নিম্নবিত্ত পরিবারের একজন লোক, যথেষ্ট গরিব, এবং তিনি আছে, তেনার ওয়াইফ আছে এবং তার মা, মানে ওনার মা এখনও বেঁচে আছে, অনেক বয়স্ক, ওনার মা এখনও নাকি বেঁচে আছে, যদি এটার আপন মা না, তার সৎ মা কিন্তু বেঁচে আছে, বয়স্ক একজন মহিলা, এবং তার পরিবারে তার একটা মেয়ে আছে। মেয়েটা হচ্ছে গিয়ে আপনার মেয়েটার নাম হচ্ছে হেলেনা, এবং ওই মেয়েটা অনেক কালো এবং টেরা, মানে আপনারা যারা গ্রামের ভাষায় ট্যাগরা বলে ওরকম। তো
উনি আমাকে সবসময় বলে যে আমি আমার মেয়েটার ভবিষ্যতের জন্য এই পর্যন্ত কাজ করতেছি, আমার কোনো ছেলে নাই, এবং মেয়েটার যদি আমি একটা লাইন গার্ড করে দিতে পারি, এই রাত জেগে ওনার দুঃখের কথা শুনতাম। এবং এরকম করতে করতে আমার সময়গুলো কাটতেছে। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন উনি আমাকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়া বললো যে আমার বাড়িতে ওনার বাড়িতে দুপুরবেলা দাওয়াত দিল, ওনার বউ এবং মেয়ে আছে, তারা রান্নাবান্না করলো। আমারে বললো তুমি আমার ছেলের মতো, তোমার সাথে সবসময় থাকি, সুখ দুঃখের কথা শেয়ার করি, একই বাগানে দুজনে চাকরি করি, দুজনের মাঝে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়েছে, তো সেখানে আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার বাড়িতে আইসো। তো উনি দাওয়াত দিল। একদিন নাইট ডিউটি করে আমি দিনের বেলায় ঘুমাই, আর 2টার দিকে ওনার বাড়িতে দাওয়াত খেতে গেলাম। উনিও একদম রাজকীয়ভাবে আমার জন্য রান্নাবান্না করছে ওনাদের সাধ্য মতো। তো সেখানে আমি খাওয়া দাওয়া করলাম। দেখলাম ওনার মেয়েটা একটু টেরা টাইপের, ট্যাগরা আর কি, কিন্তু ভালো, অনেকটাই ভালো, এবং কালো, যথেষ্ট কালো। পরে আমি আসছি, আসার পরে আমার ভাবিরে তখন আমি এই রাতের বেলায় বাগান পাহারা দিতে দিতে ভাবিরে ফোন দিয়ে আমি বলতেছি, ভাবি এই ঘটনা এমনি এমনি মালিক মানে আমার সাথে যিনি কাজ করে হেলাল কাকা, ওনার বাড়িতে গেছিলাম। পরে আমারে বলে যে আচ্ছা আম বাগানে যারা চাকরি করে, ভাবি বললো আর কি, যেহেতু ভাবিদের ওইখানেও আম বাগান আছে বড় বড়, বলে আম বাগানে আমার এক চাচাতো ভাই চাকরি করতো, ও তো অনেক টাকা ইনকাম করতো, রাতের বেলায় আমটাম চুরি করতো, আমটাম চুরি করে তো বিক্রি করা যায়, পাকা আম চুরি করে বিক্রি করা যায়, 1 ক্যারেট 2 ক্যারেট আম কি তুমি চুরি করে বিক্রি করতে পারো না? তাহলে তো মোটামুটি অনেক টাকা ইনকাম করতে হয়, কারণ তোমার যেই বেতন, ওই বেতনের টাকার উপর যদি তুমি নির্ভর করে পড়ে থাকো, কবে তুমি আমার বিয়ে করবা, এবং আমি আর কয়টা বাচ্চা নষ্ট করব? দেখা যায় একটা সময় বাচ্চা নষ্ট করতে করতে তোমার ভাইয়া হয়তো ডাউট করে ফেলবে, এমনিতে সন্দেহ করতেছে। পরে আমি বললাম তুমি টেনশন করো না, ইনশাল্লাহ আমি খুব দ্রুতই কিছু একটা করব, মানে আমার ভিতরে জাগতেছে। তো আমি বললাম যে ভাবি দেখো, চুরির যে বিষয়টা বলতেছো, আমার সাথে যিনি আছে হেলাল কাকা, তিনি প্রচণ্ড রকমের ধার্মিক একজন লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার, এবং উনি মানে গার্ডেন এমনভাবে পাহারা দেয়, চোরে চুরি করে তো দূরের কথা, একটা পাখিও একটা ফলের মধ্যে কামড় দিতে পারে না। উনি এমনভাবে নিজের মতো করে গার্ডেনটা পাহারা দেয়, আমি চুরি করবো কেমন করে? তো ভাবি আমারে বলে একটা কাজ করো, ওনার না একটা মেয়ে আছে, বললো হেলেনা। আমি বললাম হ্যাঁ, বলে হেলেনার সাথে প্রেম করো, হেলেনার সাথে প্রেম করে দেখো হেলেনার দিয়ে কোনো কিছু করতে পারো কিনা। আমি তখন বললাম এটা কী ধরনের কথা তুমি বলতেছো, আমি হেলেনার সাথে প্রেম করবো? হেলেনা তো কালো, দেখতে সুন্দর না, টেরা, আমি ওর সাথে কেন প্রেম করবো? ভাবি আমার বললো ধরো বোকা, তোমার আমি কি ওই মেয়ের বিয়ে করতে বলছি? তুমি তো আর এই মেয়ের বিয়ে করবা না, শুধু তার সাথে প্রেমে করবা, আর প্রেম তো না, প্রেমের অভিনয় করবা, এবং প্রেমের অভিনয় করা মেয়েকে দিয়ে দেখো কোনো কিছু করতে পারে না, যে মেয়ের ওই সৎ বাবারে অসৎ বানানো যায় কিনা। এই কথা আমার তখন আমার ভাবি বলতেছে, আমার কাশপিয়া ভাবি। এটা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে কথাটা এই ঠিক। এবার আমি মাঝে মাঝে মানে ওই হেলানাদের বাড়িতে যাইতাম, হেলাল কাকার বাড়িতে যাইতাম। যাওয়ার সময় ধরেন আপনার বাজার থেকে ফল ফ্রুট এটা ওইটা নিয়ে যাইতাম, বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে যাইতাম, অনেক কিছু নিয়ে যেতাম। এরকম করতে করতে ওনার সাথে মানে ওই হেলাল কাকার সাথে আমার নিজের ছেলের মতো একটা সম্পর্ক হয়ে গেছে, একদম বাপ ছেলের মতো সম্পর্ক। উনি আমাকে অনেক ভালোবাসে। ধরেন রাতের বেলায় যদি দেখে যে আমি একটু মানে ঘুমায় যাবো, বা আমার উনি বলে তুমি ঘুমায় যাও, আমি 2 সাইডে ডিউটি করবো। 2 সাইডে ডিউটি করলে কিন্তু খুব কষ্ট। ধরেন এই বাগান থেকে ওই পাশে যাওয়া, দৌড়ে ওই পাশে যাওয়া, দৌড়ে এই পাশে আসা, মানে 2 পাশ পাহারা দেওয়া অনেক কঠিন। আর মালিক ওনাকে এতটাই বিশ্বাস করে, মালিক জানে যে হেলাল কাকা যদি বাগানে থাকে, কোনো পাখিও ওনার একটা পাকা ফলের ভিতরে মুখ দিতে পারবে না, ওই মালিকের বিশ্বাস আছে। এই জন্য উনিও তার জীবন দিয়ে পুরো বাগান পাহারা দেয়, আমাকে এতটাই ভালোবাসে। এমন করতে করতে আমি চিন্তা করলাম, ভাবির কথা শুনে আর কি, যে আমি হেলেনা মেয়েটার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়াবো, মেয়েটার সাথে আমি প্রেম করব, এবং প্রেম করার জন্য আমি বিভিন্নভাবে মেয়েটাকে মানে আশারা ইঙ্গিতে এরকম করে প্রস্তাব দিয়ে যাচ্ছি। তো এরকম করতে করতে একদিন বিকেলবেলা মেয়ে আর মেয়ের বাবা একসাথে আসছে, মেয়ে এমনি বাগান দেখতে আসছে। পরে হেলাল কাকা আমার বলতেছে যে একটা কাজ করো, হেলেনার একটু বাগানটা ঘুরে দেখাও মৃদুল। আমার আচ্ছা ঠিক আছে কাকা। পরে আমি ঘুরতে ঘুরতে বলতেছি তোমার বাবা তোমার নিয়ে অনেক টেনশন করে, তোমার বাবা এই বছর কাজ করে, ওনার টার্গেট একটাই, যদি একটা ভালো ছেলে পায় তোমার বিয়ে দিয়ে দিবে, এবং তোমার এই বিয়েটা দিয়ে দিতে পারলে ওনার আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। তোমার বিয়ের জন্যই তার যত টেনশন, সে রাতে ঘুমাইতে পারে না, সারাটা রাত কান্নাকাটি করে, আমার কাছে সবসময় বলে যে আমার এই মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি টেনশন মুক্ত হই, আর মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমার আর কোনো টেনশন থাকে না। এগুলো আমার কাছে সবসময় বলে, যেন আমার শুনতেও না খারাপ লাগে। তো কী আর বলবো, যে তোমার যদি বিয়ে হয়ে যাইতো তাহলে তোমার আব্বা নিরাপদ থাকতো। তো সে আমার বলে বিয়ে তো হচ্ছে না, একটা কাজ করেন, আমাকে গলা টিপে মেরে ফেলেন, আমি কি করব? এরকম করতে করতে আমি সবাই বলি যে আচ্ছা তোমার কি কোনো পছন্দ আছে, তুমি কাউরে ভালোবাসো? আমার বলে না, আমি কাউরে ভালোবাসি না। আমি বললাম আচ্ছা তোমার আমি একটা কথা বলি, তুমি কি তোমার আব্বার কাছে বলে দিবা? বলে না তো বলবো না, বলেন। আমি বললাম আমার না তোমার অনেক পছন্দ হয়, তোমার আব্বার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, আমিও তো গরিব মায়ের একটা সন্তান, আমারও আর আসলে বিটামারি নাই, আমি যদি তোমার বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? তখন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকায় থাকে, মানে এই কথাগুলো আসলে বিশ্বাস করতে পারতেছে না। অনেকে বলে মানে আপনি কি ঠিক আছেন নাকি কিছু খাইছেন? আমি বললাম আরে না, আমি কিছু খাবো কেন?
তুমি আমার এরকম কথা বলতেছো কেন? আসলে হেলাল কাকার সাথে সম্পর্কটা আমার এরকম হয়ে গেছে যে ওনার যদি আমি বাবা করে ডাকতে পারি এবং অরিজিনালি তোমাকে বিয়ে করে আমি যদি ওনাকে বাবা করে আমার নিতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে, এবং সেই ভালো লাগা থেকেই আমি তোকে কথাগুলো বললাম, আর কিছুই না। পরে আমাকে বলে এটা সত্য যে আমার বাবা আমাকে নিয়ে অনেক টেনশন করে, আমাকে বিয়ে দিতে পারলে আমার আব্বা বাঁচছে, কিন্তু আপনার মতো এত সুন্দর লম্বা চূড়া সুঠাম দেহের অধিকারী এরকম একটা লোক আমারে কেন বিয়ে করবেন, বা এটা আপনি কেমন কথা বলতেছেন আমারে বলে। আমি বললাম যে দেখো, আমি যে কথাটা বলতেছি এটা ভেবে চিন্তে বলতেছি। আমি তোমাকে ধোকা দেওয়া বা তোমার সাথে প্রতারণা করা, হেলাল কাকার সাথে প্রতারণা করা, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমার মাথায় নেই। আমিও চাই আমি তোমাকে বিয়ে করি এবং তোমাকে নিয়ে একটা সংসার করি, যাতে হেলাল কাকাও শান্তি পায়। ও তখন আমার কথাটা কিছুটা হলেও সম্মতি দিল, মানে করলো। পরে আমি বললাম যে তোমার কাছে কি কোনো মোবাইল ফোন আছে? বলে না, মোবাইল ফোন নাই, তবে আমাদের পাশের ঘরে এক ভাবির কাছে মোবাইল আছে। এমন তো ভাবির মোবাইল দিয়ে কি মাঝে মাঝে তোমার সাথে কথা বলা যাবে? বলে হ্যাঁ যাবে, সমস্যা নেই। পরে ভাবির নাম্বারটা নিয়ে নিলাম, নিয়ে আমি মাঝে মাঝে ওর সাথে কথা বলি। এরকম করে কথা বলি, কিন্তু ভাবিরে বলে দিচ্ছে ভাবি আমি ওই মেয়ের সাথে কথা বলি এবং তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। ভাবি বলে ঠিক আছে। তো এরকম করে আমার ভিতরে আসলে আমি একটা পুরুষ মানুষ হলেও নারীদের প্রতি আমার একটা লোভ ছিল। মানে দুর্চরিত্রা যাদেরকে বলে না যে খারাপ ক্যারেক্টার, আমার ওরকম ব্যাড ক্যারেক্টার একজন মানুষ আমি ছিলাম। এরকম করে হেলেনের সাথে কথা বলতে বলতে একটা সময় হেলেনের প্রতিও আমার একটা খারাপ মানে চিন্তাভাবনা চলে আসে মাথার ভিতরে, একটা খারাপ চিন্তাভাবনা, কিন্তু বিয়ের উদ্দেশ্যে না, মানে শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে হেলেনের প্রতি আমার একটা খারাপ চিন্তা আসে। আসার পরে এরকম ফোনে কথা বলতে বলতে একদিন আমি তারা বললাম যে তোমার কি সাথে আমি দিনের বেলা তোমাদের বাসায় গেলে আমি এগুলো তোমার সাথে করব। ও আমারে বলে ও যেহেতু আমাকে ভালোবাসে, ও আসলে মানা করলো না। তো আমি হেলাল কাকার বাড়িতে তখন কিন্তু আমি অ্যাভেলেবেল যেতাম, প্রত্যেক দিনে যেতাম, সকালে যেতাম, বিকেলে যেতাম, যে কোনো সময় যাইতাম, এবং উনি এই বিষয়গুলোতে কোনো কিছু মনে করতো না, নিজের ছেলের মতোই ভাবতো। এরকম করে যেতে যেতে একদিন আমি মানে রাতের বেলায় মানে দুপুরবেলায় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করার পরে হেলানা রুমে গেলাম। রুমে যাওয়ার পরে আমি তখন হেলানাকে ধরে বসলাম এবং ওর সাথে আমি একটা অবৈধ সম্পর্ক তখন করে ফেললাম। এবং সম্পর্কটা করে ফেলার পরে আমি মাঝে মাঝে হেলানাকে বলতাম যে তুমি তোমার আব্বারে বলবা যে তোমার আজকে শরীর খারাপ, তোমার যদি শরীর খারাপ হয় তাহলে ওর যদি হেলানার শরীর খারাপ হয় তাহলে কিন্তু উনি আর গার্ডেনে আসে না, বাগানে আসে না। কোনোভাবে যদি মেয়ে বলে অসুস্থ, মেয়েকে এতটাই ভালোবাসে, তাই আমি বললাম তুমি বলবা যে তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ, তাহলে তোমার বাবার বাগানে আসবে না, আমি দু একটা আম বিক্রি করবো, করে হচ্ছে তোমার নিয়ে সিনেমা দেখতে যাবো, এটা করবো ওইটা করবো। বলো আচ্ছা ঠিক আছে। ও তখন বলে যে বাবা আমার শরীর ভালো না, শরীর খারাপ, তুমি আজকে যাইও না, এটা ওইটা বলে ওর বাবা তখন যায় না। আমার ফোন দিয়া বলে যে মিতুল তুমি বাগান দেখো, আমার মেয়ে অসুস্থ, আমি আজকে যাবো না, তুমি খেয়াল রাখো, খবরদার মালিকের কাছে কিন্তু বলো না আমি যে আসি নাই। আমি না বলবো না। তা আমি সেদিন করি কি 3 ক্যারেট 4 ক্যারেট করে আম আমি সরাই ফেলি, মানে আমি গোপনে গোপনে বিক্রি করি। এরকম করেও দেখতেছি যে না আসলে কোনোভাবেই ওরকমভাবে টাকা ইনকাম আমার হচ্ছে না, যেভাবে টাকা ইনকাম করলে আমি একটা সময় আমার ভাবিরে নিয়ে পালায়ে যেতে পারবো, ওরে নিয়ে আলাদা একটা সংসার বাঁধতে পারবো, একসাথে থাকতে পারবো, ওরকম টাকা কিন্তু আমার কোনোভাবেই হচ্ছে না। পরে চিন্তা করলাম যে কি করা যায়, কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না বা কোনো দিক থেকেই কোনো ওয়ে নাই। একটা পর্যায়ে আমার ভাবি তখন আমার একটা অন্যরকম বুদ্ধি দিল। বুদ্ধিটা দিল এরকম যে বিদুল তুমি একটা কাজ করো, তুমি হেলেনাকে আবার ডিরেক্টলি বলো, আমি হেলেনাকে বলো যে আমি তোমাকে তো ভালোবাসি, আমি তোকে বিয়ে করব, কিন্তু এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এখন যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই আমি তোমারে বিয়ে করে খাওয়াবো, রাখবো কোথায়? তো যার জন্য তুমি তোমার আব্বারে বুঝাও, তোমার আব্বারে বুঝিয়া বলো তোমার আব্বা যদি আমাকে একটু সুযোগ দেয় আমি লাখ 2 টাকা আম বাগান থেকে সরাই ফেলতে পারবো, বিক্রি করবো, ট্রাক মালিকদের সাথে আমার সম্পর্ক আছে, বিক্রি করে যে টাকাটা হবে সেই টাকাটা দিয়ে আমি তোমাকে বিয়ে করব। এবং তোমার আব্বারে বলবা যে তোমার আব্বা মালিককে যেমনি পারে এমনি ম্যানেজ করবে, এটা মালিককে বলে ম্যানেজ করবে, আমি গোপনে আম বিক্রি করবো, তুমি তোমার আব্বাকে বলো, এরপর আমি তোমাকে বিয়ে করবো। তো প্রথমে হেলেনা এই কথাতে রাজি হচ্ছিল না। হেলেনা আমাকে বলে আমি বাবাকে যতদূর চিনি, আমার বাবা আজকে বহু বছর ধরে আমের বাগানে চাকরি করে এবং আমের বাগানের যিনি মালিক তিনিও আমার আব্বাকে অনেক স্নেহ করে ভালোবাসে। আমার বাবাকে বললে আমার বাবা এটা করবে না, মানে ও বলতেছে আমার বাবা করবে না, আমার মনে হয় না, তারপরও আমি আমার বাবাকে বলে দেখতে পারি, তুমি যদি বলো। তো আমি বললাম যে তুমি আগে আমাদের প্রেমের কথা বলবা, যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এরপর অন্য কথা বলবা। ও বলে আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার বাবাকে কীভাবে বলতে হবে আমি বলবো। এইভাবে 3-4 দিন কেটে গেল। ও আমাদের মানে প্রেমের কথা একটু একটু বলছে ওর বাবার কাছে, এবং ওর বাবা এগুলো বিশ্বাস করে না। ওরে বলে যেটা কীভাবে সম্ভব, মৃদুলের মতো একটা ছেলে ও কখনো তোর সাথে প্রেম ভালোবাসা করবে না, এগুলো ওর বাবা নাকি ওকে বলে। তো আমাকে বলে দেখো আমার ভালোবাসার কথাটাই তো আমার বাবা বিশ্বাস করে না, যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার সাথে আমার একটা প্রেম চলতেছে, এটি তো বাবা বিশ্বাস করে না। আর বিয়ের বিষয়টা বিশ্বাস করবে কেমন করে? আর সেখানে মালিকের মানে বাগানের ফল চুরি করে বিক্রি করা, এটা তো আসলে কোনোভাবেই আমার বাবা রাজি হবে না। এখন তুমি আমার বাবাকে একটু বুঝিয়ে বলো, আমার যা বলার আমি বলছি।
একদিন রাতের বেলায় উনি আর আমি বাগান পাহারা দিতেছি এক পাশে বসে 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 আমি বলতেছি, কাকা কী অবস্থা, হেলেনার বিয়ে শাদী নিয়ে কী চিন্তা করছেন? তখন তিনি আমার বলতেছে, আচ্ছা হেলেনা আমার একটা কথা বললো মৃদুল, তোমার জিজ্ঞেস করবো বলে করা হয় না, আমার বলতে আবার বিশ্বাস করতে মানে জিজ্ঞেস করতে আমার লজ্জাও লাগে। আচ্ছা তুমি নাকি হেলেনাকে পছন্দ করো, তার নাকি তুমি বিয়ে করতে চাও, আমার মেয়েটা আমাকে এটা বললো, আমার তো হাসি পাইলো শুই না। আমি তখন বললাম যে কাকা হাসি পাওয়ার কী আছে, এটা কি হাসি পাওয়ার মতো কোনো কথা? উনি আমাকে বলেন, না এটা হাসি পাওয়ার মতো কোনো কথা না, কিন্তু আমার মেয়ে তোমার বিয়ে মানে তুমি আমার মেয়েরই বিয়ে করবা বা আমার মেয়ে তোমার সাথে সংসার করবে, মানে এটা আমার কাছে কেমন জানি আকাশে আর পাতালের মতো মনে হয়। কারণ তুমি দেখতে শুনতে অতটা সুন্দর, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যতটুকু তুমি আমারে বললা, তো এরকম একটা ফ্যামিলির ছেলে হইয়া তুমি কেমনে আমার মেয়েরে কালো এবং সে টেরা চোখে দেখে না, আবার আমিও গরিব মানুষ, আমার মেয়েটারে তুমি বিয়ে করবা, এটা কি সম্ভব? আমি বললাম, কাকা সত্যি কথা বলতে গেলে কি, আমি আপনার মেয়েরে দেখা আপনার মেয়েরই বিয়ে করতে চাই না, আমি মূলত আপনারে দেখা আপনার মেয়েরই বিয়ে করতে চাই। উনি আমার বলে মানি? আমি বললাম, দেখেন আপনার সাথে আমার সম্পর্কটা এরকম হয়ে গেছে বাপ ছেলের মতো। আমার কাছে মনে হয় আমি যদি আমের বাগান ছেড়ে চলে যাই এবং আমের বাগান ছেড়ে চলে যাওয়ার পরে আপনি যদি মানে আপনার সাথে আমার দেখা না হয়, কথা না হয়, আমি মরে যাব। আমি আপনাকে এতটাই ভালোবাসি, তো সেখানে যাচ্ছি আপনার মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আপনার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কের সূত্র ধরে সবসময় আপনার সাথে আমার দেখা হবে, কথা হবে। এই জন্য আমি আপনাকে কথাটা মানে আপনার মেয়েকে ভালোবাসছিলাম আসলে বিয়ের উদ্দেশ্যে। উনি তখন আমার হাতটা ধরে ফেলল এবং হাতটা ধরেই উনি কান্না করতে শুরু করলো। উনি আমার বলে, তুমি এটা কী বললা যে তুমি আমার মেয়েরা পছন্দ করো, এটা তো আমার জন্য স্বর্গের পাওয়া। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলো, কথাবার্তা বলে তুমি আমারে জানাও। তো এমনই মনে হলো যেন কেউ যেন আম বাগানে আশেপাশে আসে। পরে উনি এক পাশে চলে গেল, আমি আর এক পাশে চলে গেলাম। পরে উনি আমাকে আবার জিজ্ঞেস করলো যে, মিতুল তুমি কি তোমার পরিবারের সাথে কথা বলছো? পরে আমি বললাম যে, কাকা আসলে আপনাদের কীভাবে বলবো, আমি তো আমার পরিবারের সাথে কথা বলে কোনো লাভ নাই, কারণ আমার পরিবার হতদরিদ্র গরিব। আর আমি আপনার মেয়েরে বিয়ে করব, বিয়ে করতে চাই ভালো কথা, কিন্তু বিয়ে করে রাখবো কোথায়, খাওয়াবো কি? আমার তো জানেন বাগানের মধ্যে যা ইনকাম তাই। উনি আমাকে বলে, সমস্যা কি, একটা বাগানে চাকরি করে আমি যদি আমার এক অসুস্থ মা, আমার বউ, আমার বাচ্চারে পালতে পারি, আর তুমি শুধু একটা তোমার বউরে পালতে পারবা না কেন? বললাম, এটা আপনি কী বলেন, বাড়িতে তো আমার আব্বা আম্মা, আমার ভাই আছে, আমার তো অনেকেই আছে, তাদেরকেও তো আমার দেখাশোনা করা লাগে। পরে উনি আমার বলে, আমার অল্প কিছু জমানো টাকা আছে, 1000-20 মতো হবে, এইটা আমি তোমাকে দিয়ে দিব, তো তাও তুমি আমার মেয়ের বিয়ে করো, বিয়ের পর আমি তোমার এই টাকাটা দিব। আমি বললাম যে, দূর হাসা 1000-20 টাকা দিয়ে কাকা কী হবে, আজকাল তো 1000-20 টাকা বাজার করতেই লাগে, বিয়ের বাজার করতে 1000-20 টাকা লাগবে। উনি আমাকে বলে, আমার তো বাবা আর সমর্থ নেই, এর থেকেও বেশি টাকা আমি তোমাকে দিব কেমন করে, এটা তো কেন আমার সমর্থ নেই। আমি বললাম, তাহলে কাকা একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনি তো আবার কথা শুনলে ঘ্যাত করে গরম হয়ে যান, জেতাজেতি করে না, কথাটা মনোযোগ দিয়ে শোনেন এবং কথাটা শোনার পর আপনার কাছে কেমন লাগে পরে আপনি আমারে বললেন। তো আমার বলল, আচ্ছা ঠিক আছে বলো কী কথা। আমি বললাম, আপনি তো এই বাগানে আজকে দীর্ঘ বছর ধরে চাকরি করেন, আপনার তো বাগানের প্রতি অনেক টান ভালোবাসা সবই দেখতেছি, দেখেন আপনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা কথা বলি, মানুষ এরকম হয় যে আপনি একবার খারাপ কাজ করেন আর কখনো কইরেন না। আপনি আমাকে একটা দিন সুযোগ দেন, আমার বাজারে কয়েকটা ট্রাক ড্রাইভারের সাথে পরিচয় আছে, আমি তাদেরকে দিয়ে আমি বাগানের যে পাকা আমগুলো আছে সেগুলো সব বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে আমার লাখ 2 টাকা হবে এবং ওই টাকাটা হলে পরে আমি ওই টাকাটা দিয়ে আপনার মেয়ের বিয়ে করবো এবং তাদের সাথে আমি সংসার করব। এই কথা বলা মাত্রই তিনি মুহূর্তের মধ্যে আমার সাথে গরম হয়ে যায়, মানে চোখ টোক লাল করে ফেলে। তোমার এত বড় সাহস, তুমি এটা আমারে বললে কীভাবে? আমি আমার জীবন দিয়ে দেব, আমার কিডনি বিক্রি করব, আমার চোখ বিক্রি করব, আমার শরীর বিক্রি করব, তারপরেও আমার জীবন থাকতে আমার এই মালিকের আমের বাগানে কেউ হাত দিতে পারবে না, এটা তুমি কেন, পৃথিবীর কেউ পারবে না। এবং মুহূর্তের মধ্যে এই কথা বলে উনি আমার সাথে রেগে গেল। আমি বললাম, কাকা আপনি ঠান্ডা হন না, একটু নর্মাল হয়ে কথা না, তোমার সাথে আমার আর কোনো নর্মাল নাই। তুমি এখন যদি আমার মেয়েকে বিনা টাকায় বিয়ে করতে চাও, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো না, আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো না, কারণ আমি বুঝে গেছি তুমি একটা প্রতারক। তুমি একজনের একটা মালিকের বাগানের আম বিক্রি করে আমার মেয়ের বিয়ে করতে চাও, এটা তো কখনোই হতে পারে না। আমার মেয়ের আমি তোমার কাছে বিয়ে দিব না, তুমি এমনিতেও বললে দিব না। এবং এত পরিমাণে রেগে গেল যে উনি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল। আমার সাথে উনি আর কথাই বলে না এবং আমার কাছেই আসে না। আগে তো আমার সাথে দেখা হইলো, কথা কইতো, এখন কথাই বলে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে। পরে আমি বললাম, ওনার মেয়ের সাথে আমি তখন ফোনে কথা বললাম যে, জানো হেলেনা, এই ঘটনা হয়েছে, তোমার আব্বা তো আর কোনোভাবেই আমার কোনো কথাই শুনতেছে না এবং উনি আমার সাথে এতটাই রেগে গেছে, আমি কথা বলতে গেলে অন্যদিকে চলে যায়, আমার সাথে কথা বলে না এবং আমার মনে হয় আমার জায়গা থেকে এইটা আর কোনোভাবেই সম্ভব না, উনি আর পারবে না। ও তখন কান্নাকাটি করে, তাহলে আমি কি করতে পারি বলো? এইভাবে 3-4 দিন কাটলো এবং এই বিষয়গুলো আমি কিন্তু ভাবির সাথে আলোচনা করতেছি, সব কিছুই ভাবিকে বলতেছে। একটা পর্যায়ে ভাবি আমাকে বললো যে, মৃদুল তোমাকে আমি আরেকটা আইডিয়া দিই, তুমি এই আইডিয়াটা অ্যাপ্লাই করো এবং এটা যদি তুমি অ্যাপ্লাই করো এবং এটা যদি সাকসেস হয়
তাহলে আর ওই বুইরা বেটার পা ধরার দরকার নেই, কাজে কাজ হয়ে যাবে। যেহেতু ঘরও তোমার, বাড়িও তোমার, তোমার তো আর চিন্তা নাই। আমি বললাম, ভাবি তুমি আমার কী করতে বলতেছো? নতুন করে আমি আবার কী করবো? আমি কি ওই মেয়েরে বিয়ে করে ফেলবো? ভাবি বলে, না, বিয়ে করার প্রয়োজন নাই, তুমি ওই মেয়েরে বলো। তোমার আব্বা তো বয়স্ক মানুষ, তোমার আব্বা তো আর আমার কথা শুনবে না বা বুঝবে না, তার তো আমি বুঝাইতে পারবো না। তুমি ওই মেয়ের ঘুমের ওষুধ কিনে দাও এবং বলো যে কোনোভাবে এই ঘুমের ওষুধ যাতে মেয়ে যাতে তার বাবারে খাওয়াই দেয়। একদিনের যদি ঘুমের ওষুধ মেয়ের বাবারে খাওয়াই দিতে পারে, একটা রাত যদি মেয়ের বাবা বাগানে না আসে, ওই একটা রাতেই তুমি আম বিক্রি করে সাবার করে ফেলবা। আমি বললাম, হ্যাঁ ভাবি, তোমার এই কথাটা ঠিক আছে, ঠিক আছে, আমি হেলেনার সাথে কথা বলবো। এরপর আমি তখন হেলেনার সাথে কথা বলি, হেলেনা এটাতে রাজি হয় না। আমি বললাম, দেখো, একটাবার চোখটা বন্ধ করে দেখো, তোমার আব্বার কী আর হবে? কিছুই হবে না। মালিক তো তোমার আব্বাকে অনেক ভালোবাসে। ভাববে বয়স্ক মানুষ, শরীর খারাপ, দোষ যদি হয় আমার হবে, কারণ আমি তো পালাইয়ে যাব। যেহেতু আমি আম বিক্রি করবো, পালাইয়ে যাব, তাহলে দোষ আমার হবে, তোমার বাবার তো হবে না। এরপরে আমরা আম বিক্রি করার টাকা দিয়ে শহরে বন্দরে গিয়ে কোনো একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ধরবো। এরপরে তোমার আব্বারে আমরা আমাদের কাছে নিয়ে যাব। তুমি প্লিজ আমার প্রস্তাবে রাজি হও। ও আমাকে বলো, আমার হাত পা কাঁপতেছে। আমি বলি, প্লিজ তুমি এরকম করো না। বিকেলবেলা গিয়ে আমি তখন ওকে অনেকগুলো ঘুমের ঔষধ আপনার পাউডার করে ওর কাছে দিয়ে আসছে, যে এই ওষুধগুলো তোমার আব্বারে যেমনি পারো খাওয়াও। এবং ও কীভাবে যেন ওর আব্বাকে সেই রাতেই ওষুধগুলো খাওয়াই দিছে। ওর বাবা যেটা আমি কাজে আসার কথা, ওইটা আমি কাজে আসে নাই, এবং কাজে আসে নাই ওর বাবা, ও চলে আসছে বাগানে ও চলে আসছে। ওর বাবা না এসে ও চলে আসছে, এসে আমার বলতেছে, মৃদুল, ভাবি তো ঘুমিয়ে গেছে, ভাবির মোবাইল দিয়ে তো আমি আর তোমার কল দিতে পারি নাই। তুমি একটা কাজ করো, তুমি ওই লোকগুলো ফোন দিয়া আম বিক্রি শুরু করে দাও। আমি কিন্তু আব্বারে ঘুম পাড়াই দিছি, আব্বার ঘুমের ওষুধ খাওয়াই দিছি, আব্বা কিন্তু ঘুমায় গেছে। আর আম্মু আজকে বাড়িতে নাই, আম্মা আমার নানু বাড়িতে গেছে। আজকে এই সুযোগ আমটাম সব কিছু বিক্রি করা হইলে আমারে তুমি ডাইকে নিও, আমি বিক্রি করার টাকা দিয়া এরপর আমরা দুজনে আজকের মধ্যে পালায় যাব। ফজরের আগে আগে তুমি চলে আসো, আমি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে রেডি হয়ে বসে থাকবো। আমি বললাম, আমি কিন্তু ওই দিনে লোকদের ঠিক করে রাখছি, কারণ আমি জানি যে ওদেরকে আগেই বলে রাখছি 5 জন ট্রাক ড্রাইভার, এবং ওরা আম নিবে, ওদের সাথে আমার আগেই কন্ট্রাক্ট আছে। ওরা চুরি করে এরকম বিভিন্ন বাগান থেকে আম কিনে, মানে বাগানের যে লোক আছে কাজ করে তাদের সাথে কন্ট্রাক্ট করে। পরে আমি ওদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে ওরা বলতেছে, আমরা রেডি আছি, তুমি যে সময় আমাদেরকে সিগন্যাল দিবো ওই সময় আমরা লোক নিয়ে যাবো, আমরা বাগানে কাজ শুরু করে দিব। একইভাবে ওনাদেরকে আমি তখন ফোন দিলাম যে আপনারা চলে আসেন। ওনারা তখন চলে আসে, আনার পরে প্রায় মানে ওরা অনেক লোক আম বাগানের ভিতরে ঢুকে ওরা আম পাড়তে শুরু করছে, আম ভেঙে পড়তে শুরু করছে। এরকম করতে করতে ওরা ট্রাক বোঝাই করে আম তখন নিয়ে যাবে, এবং টাকাও নিয়ে আসছে প্রায় 2 লাখ টাকারও বেশি। আমি তখন আম বিক্রি করছি বাগানের, 2 লাখ টাকার বেশি আম বিক্রি করছে। আম বিক্রির টাকাটা হাতে বাইতে তখন প্রায় আপনার 4টার মতো বাজে গেছে, রাত্র 4টা বেজে গেছে। এবং 4টা বেজে যাওয়ার পরে আমি তখন আর এখানে 1 সেকেন্ডও থাকি না, ওই টাকাটা নিয়েই আমি তখন এখান থেকে পালাইছি। ভাবিরে ফোন দিচ্ছি, ভাবি এই ঘটনা। ভাবি আমার বলে, হেলেনা বাদ দাও, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এই কথা বলার আমি তখন বাড়ির দিকে রওনা দিছি। আমি সকালে বাড়িতে গিয়ে উঠছি, আমার বাড়ির ঠিকানা কিন্তু তারা আর জানে না। আমাকে যে চাকরি দিচ্ছে আমার কোনো বাড়ির ঠিকানা ঢুকে এগুলো কোনো কিছুই নেই, কারণ আম বাগানে চাকরি আর কি আর লাগবে। আর আমি তো লেবার হিসেবে ঢুকছি, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করব। এরপরে মালিকের বিশ্বস্ততা অর্জন করে একটা সময় আমি আপনার নাইট গার্ডের চাকরি নিয়েছি, বাট উনি আমার কাছ থেকে কোনো ডকুমেন্ট নেয়নি, বাড়ির ঠিকানা উনি জানেও না। পরে বাড়িতে আসছি 9টার দিকে, আমার তখন হেলেনার ভাবির ওই নাম্বার থেকে কল দিতে আসে। আমি তখন ভাবিরে বললাম, আমার কাশপিয়া ভাবিরে বললাম, কাশপিয়া ভাবি বললাম, মোবাইলটা বন্ধ করো, কথা বলা হয় না, মোবাইল বন্ধ করো। আমি তখন মোবাইল বন্ধ করছি, ভাবি তখন গোসল করে ব্যাগটের সব কিছু রেডি করতেছে, ভাইয়া তো দোকানেই। এবং সন্ধ্যার দিকে ভাবি তখন আমার আব্বা আমারে বলতেছে, আমি তো মোবাইল বন্ধ করে দিছি, আব্বা আমারে বলতেছে যে আমি তো আসছে, মৃদুল তো আসছে, মৃদুলের সাথে আপনার ভাইয়ের দোকানে একটু যাই, আর আপনার ছেলের দোকানে যাই, আমি চলে আসবো, বা আমি আজকে রাতে থাকবো আপনার ছেলের সাথে, মৃদুল চলে আসবে। এই কথা বলে ভাবি তখন ঘর থেকে রওনা দেয়, ওই যে কাপড় চোপড় নিয়ে নিচে রাতে থাকবে এই বলে, এগুলো নিয়ে আমার সাথে তখন আমরা রওনা দিয়ে দিই। আমরা রাজশাহী শহরে চলে যাব, ওইখানে এক জায়গায় আমি কথাবার্তা বলে রাখি, ওইখানে গিয়ে আমরা আপাতত উঠবো। এক আম বিক্রেতার সাথে কথাবার্তা হয়, এনার মধ্যে পরিচয় আছে, ওনার বাড়িতে গিয়ে উঠবো। এবং যেমন কথা তেমন কাজ, একইভাবে ওনার বাড়িতে উঠছি। এবং ওনার বাড়িতে ওঠার পরে ওনার বাড়িতে আমি তখন থাকতেছি, 2 দিন ছিলাম। 2 দিন পরে আমার কাছে তো টাকা আছে, পরে ভাবি আমার বললো, একটা কাজ করো, একটা ঘর ভাড়ানো। তো আমরা 2 দিন পরে আমরা এমএজ আবার বিয়ে করে ফেলছে, কাজে অফিসে গিয়ে দুজনে বিয়েও করছি। বিয়ের কাজ সম্পূর্ণ করে 2 দিন পরে আমরা তখন একটা ঘর ভাড়া নিলাম, এবং ঘর ভাড়া নেওয়ার পরে সেই ঘরের মধ্যে আমরা তখন দুজনে থাকতেছি এবং বাইরে ঘোরাফেরা করতেছি, কোনো একটা ব্যবসা বাণিজ্যের সন্ধান করতেছি, যে কোথাও ব্যবসা বাণিজ্য করা যায় কিনা, এরকম সন্ধান করতে আমাদের যে ঘরটা ছিল, ওই ঘরটা ছিল আপনার নিচে, মানে বিল্ডিংটা দোতলা ছিল, নিচতলা আমাদের ঘর ছিল, এবং নিচতলার ব্যাক সাইডে মানে পিছনের সাইডে আমাদের রুমটা ছিল।
তো রুমের মধ্যে টাকা ঢুকে সব কিছু রেখে তালা মাইরে আমরা তখন বাইরে বিভিন্ন জায়গায় ঘুরি ব্যবসা বাণিজ্য করার জন্য আমার একটা টার্গেট, আমি একটা আমের দোকান দিব। যেহেতু 2 লাখ টাকার মতো পুঁজি আছে, একটা আমের দোকান দিলে যেহেতু আমের ব্যবসাটার সাথে আমি পরিচয় এবং আম ব্যবসাটা আমি বুঝি, আম কিনে আম বিক্রি করবো এবং দুজনে মিলে সংসার করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভাই, এই 2 দিন থেকে 3 দিনের মাথায় আমরা যখন এরকম বাইরে বাইরে ঘুরতেছি, মানে জায়গায় খুঁজতেছি ব্যবসা বাণিজ্য করার জন্য, একদিন সন্ধ্যার সময় রুমে এসে দেখি আমি আর ভাবি, মানে কাশকে এসে দেখতেছি আমাদের ঘরের যে তালা ছিল তালা ভাঙা। দৌড়ে ঘরের ভিতরে ঢুকলাম এবং ঘরের ভিতরে ঢুকে দেখতেছি যে আমাদের যে টাকা ছিল, ব্যাগ ছিল, মানে ঘরের ভিতরে কোনো কিছুই নাই, সব কিছু নিয়ে গেছে। সব কিছু নিয়ে গেছে। বাড়িওয়ালা এসে বললাম যে আমাদের ঘরের মধ্যে টাকা ছিল 2 লাখ, সে বিশ্বাসে করে না। সে আমার বলে, তোমরা 2 লাখ টাকা কোথায় পাবা, তোমাদের মতো মানুষ। আমাদের কাপড় চোপড় দেখে উনি এটা মনে করলো। পরে আমি বললাম, দেখেন আমি 2 লাখ টাকা গ্রাম থেকে নিয়ে আসছি, রাজশাহীতে কোনো ব্যবসা বাণিজ্য করবো, এই জন্য আমি 2 লাখ টাকা সাথে করে নিয়ে আসছি, এখন আমার টাকাগুলো নাই। উনি আমার বলে, নাটক করো না, অ্যাডভান্স দিবা বলে অ্যাডভান্স দেও নাই, এখন অ্যাডভান্স যখন আমি চাইবো, এখন বলতেছো তোমার ঘরের তালা ভেঙে তোমার ঘরে টাকা ঢুকে নিয়ে গেছে। ধর্মী একদম বিশ্বাসই করি না। এবং বাড়িওয়ালার কথা শুনে যেটা আমার কাছে মনে হলো যে চোরের সাথে বাড়িওয়ালারও লিঙ্ক আছে, এটা মনে হলো। এবং সে আমারে বলতেছে, আজকের মধ্যে তুমি ভাড়ার টাকা দিবা, অ্যাডভান্স দিবা, অ্যাডভান্স না দিলে তুমি ভাই আমার বাসা ছেড়ে দিবা, আমার বাসা আমি তোমার রাখবো না। আমি পড়ে গেলাম এবার, মানে সম্পূর্ণ টেনশনে। আর সে যদি বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয়, এখন যাবো কোথায়? এবং ভাবি আমারে বলতেছে, এই বাসায় আমাদের থাকাটা রিস্ক হয়ে যায়, বাসায় থাকাটা ঠিক হবে না, কারণ আমাদের কাছে মনে হয় যে বাড়িওয়ালা সম্ভবত ওই চোরদের সাথে লিঙ্ক আছে, টাকাদের সাথে লিঙ্ক আছে, এবং একটা সময় সে আমাদেরকে পুলিশে ধরাই দিতে পারে, যেহেতু আমরা অকারেন্স করে আসছি। আর আমাদের মতো মানুষের কাছে 2 লক্ষ টাকা ছিল, এটা তো উনি জেনে গেছে, আমরা একটা বিপদে পড়ে যেতে পারি, আমরা এখান থেকে যত দ্রুত পারো পালাইয়া যাই। আর আমি বললাম, ভাবি পালাইয়া যাবো কোথায়? পরে বললাম, আমার দুধ সম্পর্কের একটা খালার বাড়ি আছে, মোটামুটি অনেক দূরে, রাজশাহী শহরের বাড়ি আপনার যশোরের কাছাকাছি, ওইখানে জায়গা চলো। তাই আমি বললাম যে ওইখানে গেলে যে ধরা খাই, বলে ধরা খাবো না, এটা আমার দুঃসম্পর্কের, আমি ওনারা খালা ডাকছি, উনি আমার দুঃসম্পর্কের খালা, চলো ওনার বাড়ি আমি চিনি। পরে আমি আর কাশপিয়া মিলে রওনা দিলাম ওই খালার বাড়িতে। এবার একটা সময় খালার বাড়িতে গিয়ে পৌঁছাইলাম। ওর খালার অবস্থাও খারাপ, তারাও হতদরিদ্র মানুষ, মাঠে ঘাটে কাজ করে, ওই বাড়িতে গিয়ে উঠছে। উঠার পরে ভাবি, মানে আমার বউ আমারে বলতেছে যে ঠিক আছে এখানে থাকি আমরা। এখানে থাকতে তখন সে তার খালুরে বলতেছে যে, খালু আমার জামাইয়ের জন্য কোনো একটা কাজের সন্ধান পান কি না, একটা কাজের সন্ধান যদি দিতে পারেন, ও একটা কাজ করতো, ওইভাবে তো থাকতে পারবে না। পরে ওর ওই দুঃসম্পর্কের খালু আমার জন্য ওই আবার একটা আপনার মাছের ফিশারি, যেখানে মাছ ফেলে, ওই রকম ফিশারি পাহারা দেওয়ার জন্য একটা চাকরি ঠিক করছে। মানে ফিশারি অনেক বড় একটা ফিশারি, ওইখানে খাবার দেওয়া। এবং এটা ওই ফিশারিটা তাদের গ্রাম থেকে, মানে আমরা যে খালার বাড়িতে গেছি সেই খালার বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই আছে। সেখানে যাইতে হবে সাইকেল দিয়ে, এবং যাওয়ার পরে আবার ওই বাড়ির, মানে যিনি ফিশারির মালিক তিনি একটা সাইকেল দিবে, সেখানে একটা সাইকেল দিবে, সেই সাইকেল দিয়ে ফিশারি পাড়ে যাব, এবং যাওয়ার পরে ফিশারি পাহারা দিব, খাবার দিব, পাহারা দিব। ওই ডিউটি আমাকে তখন দেওয়া হয়, মাস শেষে মোটামুটি একটা বেতন ধার্য করা হয়। ভাবি আমার বললো, কী বললো? আমি বললাম যে, মানে ভাবি বলতে কাশফি। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ঠিকই বলছো, আমি ঠিক আছে, এটা আমি কাজ করব। পরে আমি তখন ওখানে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে ওইখানে চাকরি করতেছি, এরই মাঝে কিন্তু এই যে হেলেনাকে ছেড়ে আসছি, হেলেনার বাবাকে ছেড়ে আসছি, ওদের সাথে যোগাযোগ বন্ধ। বাড়ি থেকে ভাবিনি নিয়ে পালায় আসছি, ভাইয়ের সাথে, বাবা মার সাথে, তাদের সাথে যোগাযোগ বন্ধ। টোটালি পরিবারে কারোর সাথে কিন্তু আমার আর কোনো যোগাযোগ নাই। আমি তখন ওই মাছের ফিশারিতে চাকরি করতেছি, টাকা ইনকাম করতেছি, মানে চলতেছি, মাসের 3 মাসে খাবার দিতেছি, 4 গাছ পাহারা দিতেছি, এরকম করে আমার সময়গুলো কাটতেছে। যাই হোক, এরকম করতে করতে প্রায় আরও 3 মাসের মতো কেটে গেল। 3 মাস ওখানে চাকরি করতেছি, মানে কাজ করতেছি। 3 মাস পরে একদিন বিকেলবেলা বলতে আপনার প্রায় আসরের পরে দিয়ে, মানে মাগরিবের কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে দেখতেছি কে যেন আমার ফিশারির মধ্যে শাপলা তুলতেছে। এই ফিশারির একটা কোনার ভিতরে শাপলা ছিল, মানে অনেক সুন্দর সুন্দর শাপলা তুলতেছে কেউ একজন, এরকম মানে করে কাছে গেলাম, কি রে শাপলা তুলতেছে কি, এরকম করে হেঁটে হেঁটে শাপলা কে তুলতেছে। আমি তখন ওইখানে গেলাম, মানে পানির মধ্যে দেখলাম যে একটা মাথা বেশি উঠতেছে, একটু পরপর মাথাটা বেশি উঠতেছে এবং সে শাপলা তুলতেছে। পরে চিন্তা করলাম যে কে এটা এরকম করে শাপলা তোলে। পরে আমি বললাম, কে আপনি? পরে দেখলাম হঠাৎ করে, মানে মাথা উঠানোর পরে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পানির নিচ থেকে একটা পরী মানে মাথা উঠেছে, এত সুন্দর চেহারা। তা আমি তো বরাবরের মতো বলে আর কি, মেয়েদের প্রতি আমার একটা খারাপ নেশা ছিল। আমি মেয়েদের দেখা মাত্র বললাম যে কে আপনি? তা বলতেছে আমার নাম ঝুমুর। আমার ঝুমুর, আপনার বাসা কই, আপনার বাড়ি কই? বললাম আমার বাড়ি ওই গ্রামে, মানে গ্রামটা দেখাই দিলাম। তো গ্রামের নামটা আমি জানি না, বলো ওই গ্রামে।
আমি বলি, তো আপনি এখানে কী করেন? বলে, ভাই একটু শাপলা তুলতে আসছি। আমি বলি, আপনি জানেন না এটা আমাদের ফিশারি, এবং মালিক আমাদের বলে দিছে যে কোনো গ্রামের মেয়ে যাতে সাপ না তোলে, শাপলা দিয়ে খেয়াল রাখো। মালিক ইচ্ছা করে শাপলাটা লাগাইছে, তার পছন্দ সে দেখবে এরকমভাবে। আবার ওইদিকে আবার মাছও যাইতে পারে না, উনি এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, ওটি শুধু শাপলা করার জন্য উনি এই জায়গাটা রাখছে, মানে ওনার ওই মাছের ফিশারির একটা কর্নার, ওটা সুন্দর লাগে এই জন্য। উনি আবার এখানে একটা বসার জায়গা আছে টুলের মতো, উনি এখানে একটু বসেন, বাংলোর মতো করছে আর কি। পরে আমি বললাম, মালিক বলছে শাপলা না তোলার জন্য, আপনি শাপলা তুলতেছেন? তা বলে, আচ্ছা ভাই ঠিক আছে, তুলবো না। এই কথা বলে মেয়েটা তখন মানে নিচ থেকে উঠে আসলো, মানে পানি থেকে বাইরে। ভাই যখন উঠে আসলো, আমার কাছে মনে হয় যেন শরীরটা স্বর্ণের মতো জল করতেছে, এত পরিমাণে সুন্দর, মানে পুরোটা শরীর স্বর্ণের মতো চিক 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 করে। তাহলে আমি বললাম, কি এত সুন্দর মেয়ে, আমি এরকম মেয়ে তো জীবনে। আপনার নাম কি? আমি আবার জিজ্ঞেস করলাম, বলে আমার নাম ঝুমুর। তাই আমি বললাম আপনি কি শাপলার জন্য আসছেন? আপনি কিন্তু দেখলে পরীর মতো মনে হয়। ও তখন হাসে। পরে আমি বললাম, যান আরও কয়টা শাপলা তোলেন। বলে, না ভাইয়া, যেহেতু আপনি উঠাই দিয়েছেন চলে যাচ্ছে। আমি বলি, না না না, আমি উঠাই দিই, দাঁড়ান। এবার আমি নিজে গিয়ে ওরে আরও কয়টা শাপলা উঠাই দিলাম পুকুর থেকে। উঠে দিয়ে আমি বললাম, আপনি বিকেলবেলা আইসেন, যখনই শাপলা লাগবে সমস্যা নাই, আমি আপনার শাপলা তুলে দিব। তো এই মেয়েটা তখন চলে গেল, এবং আমার কাছে মেয়েটার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো রাতের বেলা আমি যখন বাড়িতে গেলাম, আমি 2-3 ঘন্টার জন্য বাড়িতে গিয়ে বিষয়টা আমি তখন আমার ওই বউ কাশ্মীরে বললাম। বলা মাত্র কাশ্মীর আমার সাথে রেগে গেল, আমারে বলতেছে, তুমি এতটা খারাপ আমি তো কখনো চিন্তাই করতে পারি নাই। তুমি একটা মেয়েরে দেখা তুমি বলতেছো মেয়েটা অনেক সুন্দর পরীর মতো, আমি কি সুন্দর না? তাহলে আমার বিয়ে করছিলা কেন? তোমার ভাইয়ের সংসার থেকে আনলা কেন? পরে দেখলাম কাশ্মীর রেগে গেল। আমি আর ওর এই বিষয়ে কিছু বললাম না। 2-3 ঘন্টা ঘোরাফেরা করে আমি তখন আবার চলে আসছি। কিন্তু ভাই যখনই ওই মেয়েটাকে দেখলাম বা মেয়েটার সাথে কথা বললাম, আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতির জন্ম হয়েছে। আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই। মানে মেয়েটার শরীর থেকে এক ধরনের একটা ঘ্রাণ আমার নাকে আসছিল, এবং ওই ঘ্রাণটা এইরকম একটা ঘ্রাণ ছিল যেটা আমার সরাসরি আমার ভিতরটারে মনে হয় একদম মুগ্ধ করে ফেলছে। এত পরিমাণে শান্তি আমি পাইছি। যাই হোক, এরপরে এবার আমি চিন্তা করতেছি পরের দিন যে মেয়েটারে যদি আরেকটা বার পাই, আরেকটা বার আসতো। এমন করতে করতে ওই দিনও দেখলাম আসরের পরে মেয়েটা আবারও আসছে। আসার পরে আমি দেখতেছি ও আসতেছে ওই গ্রাম থেকে বেরোয়। আমি তখন দৌড়ে গেছি, কারণ পাহারাদার তো আমি একাই, ওইটাই পাহারা দিই। পরে আসার পর আমার বলতেছে, কী ব্যাপার ভাইয়া, ভালো আছেন? আমি বললাম, ভালো আছি। কী আজকে শাপলার জন্য আসছো? বলে, না শাপলার জন্য আসি নাই, এমনি আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য। আমাদের এলাকাতে তো এরকম সুন্দর ছেলে নাই, আপনার মতো চিকনা চাকনা লম্বা সুন্দর। আর দেখুন হাসতে, বাহ খুব ভালো। তাই আপনি কী করেন? বলে, আমি কিছু করি না, পড়াশোনা করতাম, পড়াশোনা বন্ধ করে দিয়েছি। ছেলের অনেক বিরক্ত করে, ডিস্টার্ব করে, স্কুলে যাইতে লাগলে ধরে ফেলে, এটা ওইটা, অনেক প্রেমের প্রপোজাল, এই জন্য আর যাই না, বাড়িতেই থাকি। আমরা গরিব মানুষ তো, এই জন্য তো আর দারোয়ান রেখে সাথে স্কুলে যেতে পারি না, এই জন্য ছেলেরা বিরক্ত করে দেখে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমি তখন না বললাম যে, ঠিক আছে ঝুমুর, আপনি দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ, তো মাঝে মাঝে আইসেন, দুজনে মিলে গল্প টল্প করবো। বলে, আসবো, প্রত্যেকদিন বিকালে আসবো। এরকম মাঝে মাঝে বিকালে বা সুন্দর সময় বা মাঝে মাঝে মাগরিবের পরেও আসতো। তাই বললাম, আপনি যে মাগরিবের পরে আসছেন টর্চ লাইট হাতে নিয়ে, কেউ কিছু বলে নাই? বলে, না কেউ কিছু বলবে কেন, আর আমাদের ওই গ্রামটা অনেক নীরব, আর আমি যে জায়গায় মাছের ফিশারিটা, ওইখানে মানুষের বসতি নাই আর কি, একদম মানে ওইটা বাজারের বিহাইন্ড সাইড, বাজারের পিছনে পড়ছে, এই জন্য এদিকে কোনো লোকজন নাই, মানে লোকজন চলাফেরা নাই খুব একটা। তো মাঝে মাঝে আসতো, আমার সাথে বসতো, কথাবার্তা বলতাম। আমি কেমন জানি মনে হয় 2 থেকে 3 দিনের মধ্যে এই মেয়ের সাথে আমার গভীরতা বেড়ে গেছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমি তখন আর কাশ্মীরকে বলতেছি না, কারণ ওরা বলে তো রেগে যাবে, ওইগুলো সহ্য করতে পারে না। এই মেয়ে আসে, আমি শাপলা তুলে দিই, আবার ওইখানে একটু বাংলোর মতো আছে, এখানে বসে ওর সাথে কথাবার্তা বলি। মানে দুজনের মাঝে আমার জীবনে ভালো, আমি যে 2টা মানুষের সাথে রিলেশন করেছি, বাট এরই মাঝে কাশ্মীরকে আমার এতটাই ভালো লাগছে, সরি আমার এই ঝুমুরকে এতটাই ভালো লাগছে যে আমি সব ভুলে গেছি। আমার ঘরে যে বউ আছে কাশপি, আমি ওরও ভুলে গেছি। আমি ঝুমুরের প্রতি এতটাই পাগল, এতটাই মাতোয়ারা যে ও না আসলে আমি পাগল হয়ে যাই। ও কখন আসবে, আমি ওর জন্য পাগলামি করতে থাকি। এবং বিশ্বাস করি কিনা জানি না, আমি ওইখানে ওর জন্য রান্নাবান্না পর্যন্ত করতাম। ফিশারি থেকে ভালো ভালো মাছ ধরতাম, ধরে পুড়তাম, পুরো সুন্দর করে আমি ওরা খাইতে দিতাম। ও আমার সামনে মাছও খাইতো, এবং ও মাছ ভাজিটা খুব পছন্দ করতো। সন্ধ্যার পরে আসতো, আমি ওর শরীরে পর্যন্ত কখনো হাত দিতাম না। মানে আমার কাছে মনে হয় যে ও আমার কাছে একটা ফুল, এই ফুলটা আমি যদি ধরি বা ফুলটা ছিঁড়ে ফেলি, ফুলটা নষ্ট হয়ে যাবে। এই ফুলটা বাগানে আছে, সেখানেই সুন্দর, এরকম করে আমি ওকে মানে করি, প্রোটেকশন দিয়ে থাকি। আমার এতটাই ওরে আমার ভালো লাগতেছে, এতটাই ভালো লাগতেছে, যেটা আমি আসলে আমার মুখের ভাষা দিয়ে আমি বুঝাতে পারবো না। এরকম করে ও বুঝে যায় যে ওর সাথে আমার রিলেশন, আমিও বুঝে যাই। রাত 9টা বাজে, 10টা বাজে ও মাঝে মাঝে আসতো, ওই গ্রাম থেকে টর্চ লাইট হাতে নিয়ে চলে আসতো। বলে, আমাদের বাসায় তেমন কেউ থাকে না, আমি একা ঘরে থাকি। তাই আমি বললাম, তোমার তো এত কষ্ট করে এত দূরে আসার দরকার নাই, আমিও তো তোমাদের ওইদিকে যেতে পারি, আমি তোমাদের ওইদিকে যাবো, আমি তোমার সাথে বসবো, গল্প করবো। তোমার এখানে এত একটা মেয়ে মানুষ হয়ে আমার কাছে এত ফিশারি এত দূর পর্যন্ত আসাটা তো ঠিক না। ও আমাকে বলে, আরে না সমস্যা নাই, আমাদের এলাকা তো ভালো না, দেখা যায় আমাদের এলাকাতে ছেলেপিলারা খুব খারাপ, তুমি গেলা তোমার ধৈর্য মাইটটাই দিতে পারে, তো এই জন্য তুমি যাও নাই, সেটাই ভালো হয়েছে, আমি মাঝে মাঝে আসবো। এরকম করে প্রতিদিনে আসতো।
বিকেলে আসতো, রাতে আসতো। ভাই আমাদের রিলেশনটা তখন এতটাই গভীর হয়ে গেছে যে আমি ওরে ছাড়া বাঁচব না, এমন একটা অবস্থা। এভাবে প্রায় ৩ মাসের মতো আমার সম্পর্কটা চলে। ৩ মাস পরেই আমি তখন ডিরেক্টলি তারে বললাম যে, "ঝুমুর, আমি তোমাকে বিয়ে করতে চাই।" আমি আমার টার্গেট ছিল যে আমি ওর সাথে রিলেশন করে পালায়ে যাবো, মানে ভাইগা যাবো। ভাইগা গেলে পরে ওরে আমি বিয়ে করব, পালায়ে যাবো, ওরকম একটা চিন্তাভাবনা আমার মাথায় ছিল যে ওরে নিয়ে আমি পালায়ে যাবো বা ভাইগা যাবো ওরকম। তো এজন্য বলতেছি, আমি তোমারে বিয়ে করব, তুমি আমার সাথে চলে যাবো। আমার কথা হচ্ছে আমি ওরে নিয়ে আমার বাড়িতে গিয়ে উঠবো, তাহলে ভাইয়ের কাছেও ভালো হয়ে যাব বা বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইবো, সব কিছু ঠিক হবে। ও আমাকে বলে যে, "না, আমি তো এইভাবে কখনোই পালিয়ে যাব না। তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমার ফ্যামিলিকে জানাইতে হবে। আমার ফ্যামিলিকে জানাবো, আমার ফ্যামিলির কাছে তোমার ফ্যামিলি আসবে, তোমার ফ্যামিলির কাছে আমার ফ্যামিলি যাবে এবং পারিবারিকভাবে আমি বিয়ে করব। এভাবে আমি চুরি করে বিয়ে করব না। আমার ফ্যামিলি অবস্থা ভালো, আমার বাড়িতে আসো, আমার বাড়ির ঠিকানা টুকানা সব আছে।" তাই আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারকে পাঠাবো।" এরকম করে একদিন বিকেলবেলা একটা মহিলা, মানে একটা মহিলা আর একটা ছেলে, এটা আমার সম্ভবত মহিলাটা একটু বয়স্ক, কারণ ওনার ছেলে আমাদের ওই মানে ঝিনুক কুড়াইতে আসছে, আপনার যেগুলোকে শামুক বলে ফিশারিতে। পরে আসার পর আমি মহিলারে বললাম, "কাকি, আপনি যে শামুক করেন, আপনার বাড়ি কই, গ্রাম কোনটা?" বলে, "বাবা, আমার গ্রাম এটা।" যে গ্রামটা আমাকে ঝুমুর দেখায় যে সেই গ্রামে। আমি বলে, "আপনার ওই গ্রামের মেয়ে ঝুমুরে চিনেন?" বলে, "চিনবো না কেন, ঝুমুর আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, তারা তো সবাই চিনে।" আমি যখন ও বললাম, "আমি কাকি, আপনাদের ঘর কোনটা?" বলে, "ওই যে প্রথম বাড়িটাই আমাদের, মানে ওই বাড়িতে ঢুকার যে প্রথম যে ঘরটা, টিনের ঘরটা, ওইটাই আমার।" তাই আমি বললাম, "ভালো, ছেলের নাম কি?" বলে, "আমার ছেলের নাম সুমন।" এটা বললো। তাই আমি বললাম যে, "ঠিক আছে।" ওনার শামুক টামুক তুললো, অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলো, চলে গেল। এখন তখন আমি চিন্তা করতেছি, এখন আমি কী করবো? আমার পরিবার থেকে তো আমার আব্বা আম্মা তো নাই। আর ও তো যদি কখনো জানে আমি বিবাহিত, তাহলে তো ও আমাকে ছেড়ে দিবে বা আমার সাথে রিলেশন রাখবে না। এটা আমার খারাপ লাগতেছে। এইভাবে আরও ১টা মাস আমি সম্পর্কের মধ্যে থাকি। পুরো ১টা মাসে আমি ওর জন্য এতটাই পাগল হয়ে যাই যে ভাই, আমার মনে হয় যেন আমি ওকে না পাইলে মরে যাবো। আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার ওরই প্রয়োজন। আমি ওর সাথেই সংসার করব। পরে ১টা মাস পরে আমি চিন্তা করলাম যে ও আমার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে, আমি ওর প্রতি এতটাই দুর্বল হয়ে গেছি যে দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসি। সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমি ওরে আমার কথাগুলো বলে দিব। আসলে ধরি মাছ নাচুই ফানির গল্প বলে তো আর লাভ নাই। আমি ওকে আমার কথাগুলো বলে দিব। ও যদি আমার ভিতরের কথাগুলো শুনে আমার প্রতি দয়া হয়, মায়া হয়, ও আমার সাথে রিলেশন করবে, আমাকে ভালো লাগবে, আমাকে ভালোবাসবে। আর যদি ও মনে করে যে না, ও আমাকে ভালোবাসবে, আমার কাছ থেকে চলে যাবে, তাহলে চলে যাবে। এখন আমি ওরে ভালোবাসতে গিয়ে তো আর কত, নিজের ভিতরে এটা জাগলো যে আমি আর কত করব। তো যাই হোক, পরে একদিন রাত্রে ও আসছে, তাও ৯টার দিকে। চিন্তা করো, ৯টার দিকে আসছে। আসার পরে আমি খুব কান্না করতেছি বসে বসে, এবং ও হুটহাট করে চলে আসে, মানে হঠাৎ করে চলে আসে আমার কাছে, এমন একটা অবস্থা, মানে পরীর মতো, জিনের মতো চলে আসে। আসার পর আমার বলতেছে, "কী ব্যাপার মৃদুল, তোমার মন খারাপ? আচ্ছা মৃদুল, তোমার একটা কথা বলি। আমার কাছে মনে হয় যে তুমি তোমার মনের ভিতরে কিছু একটা জিনিস লুকিয়ে রাখছো, যেটা তুমি আমার কাছে বলতে পারতেছো না। আমার কাছে বলো না যে তোমার মনের ভিতরে কী কথা আছে, যেটা তুমি বলতে চেয়েও বলতে পারো না।" বলে, "তুমি জানলা কেমন করে?" আমাকে বলে, "কেন জানি মনে হয় যে তোমার ভিতরে একটা চাপা কষ্ট আছে, আমি তোমার এই চাপা কষ্টের কথাটা জানতে চাই।" আমি তখন বললাম, "যদি জানতে চাও তাহলে আসলেই শোনো, আমার ভিতরে একটা কষ্ট জমা আছে, সেটা হচ্ছে আজকে তোমাকে বলেই ফেলি। তুমি আমাকে ভালোবাসবা কি বাসবা না, আমাকে বিয়ে করবা কি করবে না, এটা তোমার ইচ্ছা, বাট আমি তোমাকে কথাগুলো বলে ফেলি। দেখো, তুমি যে মৃদুলকে ভালোবাসো, সেই মৃদুল মূলত একজন বিবাহিতা ছেলে।" এবং আমি তখন আমার পরিবারের সব ঘটনাগুলো তাকে বললাম, শুধুমাত্র হেলেনার বিষয়টা ছাড়া। হেলেনার বিষয়টা ছাড়া ভাবির কথাটা বললাম, ভাইয়ের কথাটা বললাম, সব কিছু তারে খুলে বললাম। বলার পর তখন মনটা খারাপ করে ফেললো। মনটা খারাপ করে আমাকে বলতেছে যে, "যাই হোক, এখন তো আর বলে লাভ নাই। আর আমি তোমার ঠিক এতটাই কাছে চলে আসছি, এতটাই তোমাকে ভালোবাসছি যে তোমার কাছ থেকে আমি সহজে চলেও যেতে পারবো না। তোমার কাছ থেকে মুখ ফিরানো আমার পক্ষে সম্ভব না।" আমি তোমাকে একটা প্রশ্ন করি মৃদুল, এখন তুমি কাকে ভালোবাসো, আমাকে নাকি তোমার ভাইয়ের বউ যাকে তুমি বিয়ে করেছো কাশফিয়াকে ভালোবাসো? আমি বললাম, "তুমি যদি বলো, আমি আল্লাহ ৩০ শরীফা কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আমি তোমাকেই ভালোবাসি ঝুমুর। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। ভাবির প্রতি ভাবিকে আমি জানি না কোন মোহেতে একজনের বউ আমি ভাগাই নিয়ে চলে আসছি, কিন্তু তার প্রতি আমার ওরকম কোনো চাহিদা নাই। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথেই সংসার করতে চাই।" ও আমাকে বলে, "তাইলে তুমি তোমার বউকে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। ওরে যদি তুমি ছেড়ে দিতে পারো, তাহলে আমি কথা দিলাম যে আমার পরিবার লাগবে না, আমি এমনি তোমার সাথে পালিয়ে যাব, আমার পরিবারের প্রয়োজন নেই।" আমি বললাম, "দেখো, আমি তো ওরে তালাক দিতে পারবো না, বা ও তালাক দিলেও ও আমাকে ছাড়বে না। আমার ভাইয়ের ঘর থেকে ওরে নিয়ে আসছি, ওর জায়গায় ও পড়ে থাক, আমি তোমার নিয়ে পালায় যাই, তুমি চলো।" ও আমারে বলে, "এভাবে কি সম্ভব?" আমি বললাম, "অবশ্যই সম্ভব।" বলে, "তাইলে আমার একটা শর্ত আছে।" আমি বললাম, "কী শর্ত?" বলে, "তুমি তারে বইলে আসবা, তোমার কাশপিয়া বইলে আসবা যে তুমি আমারে ভালোবাসো, তুমি আমার সাথে পালায় যাবা, তুমি তার সাথে থাকবা না, এটা তারে বইলা তারপর তুমি আসতে হবে, এটা তারে বলে দিতে হবে।" আমি বললাম, "কেন, তারে বলতে হবে কেন?" ও বলে, "হ্যাঁ, এটা তারে বলে আসবা।" আমি বললাম, "যে এটা বলে তো সে আমাকে ছাড়বে না।" ও বলে, "ছাড়বে।"
তুমি তারা বলবা যে আমি আজকে রাতে ওর সাথে পালায়ে যাব, এটা বলে দেখো না যে ও তোমাকে ডিভোর্স করে দেয় কিনা ওর পক্ষ থেকে। যদি না করে তাহলে চলে যাবো, সমস্যা নেই। এবং এটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের এলাকার লোকজন অনেকেই জেনে গেছে যে আমি এখানে মাঝে মাঝে আসি, আমি আর আসতে পারবো না, আর তুমিও আমাদের গ্রামে যাওয়া পসিবল না। আমি বললাম ঠিক আছে, তাহলে কালকেই আমরা এই কাজটা করবো। এর মাঝে কিন্তু আমার বউ কাশ্মীরের সাথে আমার প্রচণ্ড রকমের ঝগড়া ঝামেলা এগুলো হইতেছে না। আমি ওরা মানতে পারতেছি না। আমি ওরা বলে আমার তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না, কিন্তু ওইগুলো মানে না, আমার সাথে ঝগড়া করে ঝামেলা করে, ও খুবভাবে আমার সাথে ঝামেলা করতেছে। এই জন্য আমি তখন চিন্তা করলাম যে না, এটাও তো আমার আর হচ্ছে না। আমি যে ঠিক আছে, সমস্যা নাই, তাইলে আমরা কালকে রাতেই, আজকে তোমার সাথে কথা বললাম, মানে ওই দিন আমি তার সাথে কথা বলতেছিলাম যে এক রাতে আমি বললাম যে আগামী দিন রাতের বেলায় তুমি চলে আসবো এখানে 10টার দিকে, রাত 10টার দিকে আমি তোমার নিয়ে পালায়ে যাব। আমার আর কোনো কথা নেই, আমি তোমার নিয়ে পালায়ে যাবো, আমি এটা আমার ভাবিরে বলে আসবো, মানে কাশ্মীরে বলবে ঠিক আছে। ও তখন চলে গেল। আমি তখন সন্ধ্যার সময় ওই দিন বাড়িতে, মানে সন্ধ্যার সময় বলতে প্রায় বিকালের দিকে বাড়িতে চলে গেছি, মানে ভাবি ইয়ার কাছে, কাশ্মীরের কাছে। ওর মন খুব খারাপ। আমি গিয়ে আমার ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র আছে এগুলো নিয়ে বেরোইতেছি। ও আমার বলতেছে এগুলো নিয়ে কই যাচ্ছ সন্ধ্যার দিকে। আমি বললাম আমার একটু কাজ আছে। আমি কিন্তু তারপরেও বলি না ওর কাছে, আমার যেটা আমাকে ঝুমুর শিখাই দিল বলার জন্য যে আমি আর আসবো না, এগুলো কিন্তু বলতেছি না। ও হঠাৎ করে চেক করছে, এদিকে দেখতেছে আমার ঘরে যে টাকা ছিল এবং দরকারি যত জিনিস আমি সব কিছু নিয়ে চলে আছে। আমাকে তুমি কি ঝুমুরের কাছে চলে যাচ্ছ আমারে বলে? আমি বলি যে না। ও বলে চলে যাবা তুমি? আমি বলি না। আর তাইলে তুমি এগুলো কেন? তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাবো না। আমি তখনও মানে আমাকে টানা হেঁচড়া করে ঘরের ভিতরে নিয়ে আমাকে বাইদা ফেলে, আমার হাত বাইদা ফেলে, দুইটা হাত বাইদা ফেলে আমার বলতেছে আমি তোর ঘর থেকে যেতে দিব না, আমি জানি তুই মেয়ের সাথে পালায়ে যাবি, যেহেতু তুই এত কিছু ঘর থেকে নিয়ে বাইরে হইছস, তাহলে তুই পালাই বলে আমি পালায়ে যাবো, আমি থাকবো না তোর কাছে। তারপরে এরকম করে ঝগড়াঝাটি হইতে আসতে এদিক দিয়ে তো ঘড়ির সময় 10টা বাজে যেতে, 10টা বাজে তো ঝুমুর চলে আসবে আপনার ফিশারির পারে, তাই তো পুকুর পাড়ে ঝুমুর চলে আসবে। আমার তো ঝুমুর আমার জন্য অপেক্ষা করবে না, আবার ওর উপরে বিপদ হয়, আমি তো ওইখানে থাকতে পারতেছি না। পরে 9:30টার দিকে আমি হঠাৎ করে বললাম যে কাশপিয়া, আমি তোমার ভালোবাসি আমার ভাইয়ের সংসার থেকে নিয়ে আসছি, আমি তোমার ভালোবাসি, অথচ তুমি আমার ভালোবাসা বুঝলা না, তুমি আমার হাত পা বাইদে আমার এখানে আটকায় রাখলা, আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু বাথরুমে যাবো, তুমি আমার বাথরুমটা একটু খুলে দাও। বলে পালায় যাবা না? তো আমি বলে যে না, আমি আমার বাবা মায়ের কসম করে বলতেছি আমি পালাবো না। পরে আমাকে বাথরুমে নিয়ে যায়, দরজার সামনে নিয়ে যায়। আমি তখন মানে লেফটিনে ঢুকি, লেফটিন থেকে বেরোই, গ্রামে লেফটিন তো বাইরে, ওর থেকে বেরোয় পর ঘরে আনার পর আমি বলে তোমার একটু আদর করবে, এই বলে ওকে আমাকে জড়িয়ে ধরি এবং জড়িয়ে ধরে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। আর এই শারীরিক সম্পর্কে লিপ্ত হইতে স্যার আমার ভিতরে মন হইতে স্যার কাশফিয়া তো চলে আসবে, ঝুমুর তো চলে আসবে। আর ঝুমুরের সাথে আমার কিন্তু ফোনে কোনো যোগাযোগ হইতো না, কারণ ও আমার সাথে কখনোই মোবাইলে কথা বলতো না। ও সবসময় আসতো, আমাদের আসলেই কথা হতো। ওদের ঘরে কোনো মোবাইল ফোন ছিল না, আর এই নিয়ে ওর সাথে মোবাইল ফোন নিয়ে ওর সাথে বিষয়ে আমার কোনো কথা হয়নি। পরে ওর যে আমি ফোন দিয়ে বলবো এরকমও কোনো সুযোগ নাই। পরে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পরে আমি এই সম্পর্ক করতে করতে আমি আস্তে করে মানে সম্পর্কটা শেষ হওয়ার পর আমি তখন বেরিয়ে যাব, মানে পালিয়ে যাবো, এরকম একটা সুযোগ ও তখন বুঝে ফেলে। উলঙ্গ শরীরেও তখন আমাকে জড়ায় ধরে, এই তুমি পালায় যাচ্ছ, আবার পালায় যাচ্ছ। আমি বলি না পালাবো না। এরকম করে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, সরতে পারতেছি। তার সাথে আমার একটা হাতাহাতি অবস্থা চলেছে, অন্ধকার ঘর ছিল তো। আমি তাকে লাত্তি ঘুষি মারতে থাকি। এরকম করে লাত্তি ঘুষি মারার মাঝে আমার কাছে মনে হয় যে কোনো একটা ঘুষি বা লাথি ওর কোনো একটা জায়গায় পরে এবং সেখানে সে চিৎকার দিয়ে ওঠে, তখন পড়ে যায়, অজ্ঞানের মতো হয়ে যায়। আমি ভাবলাম যে ওই সময় তো অজ্ঞান হয়ে গেছে, আমার এই সুযোগ, আমি তখন চলে যাই। অ্যান্ড আমি তখন কী করলাম, ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ের পর ওর খালা জিজ্ঞেস করতেছে কী তোমরা এত মারামারি করো কেন? কাশফিয়াকে আমি বলে কাশফিয়া ঘুমাইতে আছে, সমস্যা নাই। কিন্তু এই কথা বলে আমি জাস্ট ওখান থেকে কোনোভাবে বেরিয়ে গেছি। আমার কথা হচ্ছে আমি এখান থেকে গিয়ে পালাইতে হবে, বাকিটা পরে। এবার এখান থেকে কোনো মতে বের হয়ে আমি তখন এখান থেকে দৌড়ে চলে গেলাম। আবার তখন প্রায় 10:30 11টার মতো বেজে গেছে, ফিশারি পারে গিয়ে দেখি যে ওইখানে ঝুমুর দাঁড়িয়ে আছে। ঝুমুর বলে এত লেট করছো? আমি বলে হ্যাঁ লেট করছে। ওই সময় কিন্তু আমি ওর মুখের দিকে তাকাই নেই। ও আমার বলে ও আচ্ছা, তো এখন কোন দিক দিয়ে যাবা? ওর কণ্ঠটা জানি কেমন আমার কাছে পরিচিত মনে হয়, মানে ঝুমুরের আগের যে কণ্ঠটা ছিল সেই কণ্ঠটা নেই, কেমন জানি একটু অন্যরকম কণ্ঠ মনে ওর চিন্তা করলাম। আমি ওর দিকে আমরা তাকাইলাম। হঠাৎ করে ওর দিকে তাকানোর সাথে সাথে আমি দেখতেছি যে এইটা হচ্ছে আমার সেই হেলেনা, যে হেলেনারে আমি ধোকা দিয়া, হেলেনার বাবার হেলাল কাকারে ধোকা দিয়ে আমি যেই বাগান থেকে আম বিক্রি করে চলে আসলাম, এই হেলেনা দাঁড়ায় আছে। হেলেনা দেখলাম শরীরটা কাঁদ ধরছে, কিরে ওইখানে যে হেলেনাটা তুমি এই জায়গায়? বলে ও মা, তুমি আমার সাথে প্রেম করছো, চলো পালাই যাই। পালাবো মানে তুমি এখানে কেন? এখানে তো ঝুমুর থাকার কথা ছিল, তুমি? পরে আমরা বলতেছো ও মা, তোমার সাথে তুমি প্রেম করলাম, তুমি মানে চেনো না? আমি তো হেলেনা। আমি কিসের হেলেনা? এখানে তো ঝুমুর চল। বলে ঝুমুরকে? মানে আমার আর কোনো কিছু মানে না, আমি মুহূর্তের মধ্যে ওইখানে মানে আপনার অজ্ঞান হয়ে গেছি, জ্ঞান হারাই ফেলছি।
এবং যখন জ্ঞান হারিয়ে ফেলি, অতটুকু আমার মনে আছে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারানোর পরে সকালবেলা আমার যখন জ্ঞান ফিরে বলতে আমার রাতের মধ্যেই জ্ঞান ফিরার পর আমি তখন আমার যে মালিক ছিল, অরিজিনাল মালিকের বাড়িতে, কে জানি যে মালিকের খবর দিছে যে আপনার ফিশারি লোক অজ্ঞান হয়ে গেছে, মালিক এসে আমার বাড়িতে নিয়ে গেছে, জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে আপনার শেষ রাতের দিকে আমি চিন্তা করছি বাড়িতে আসবো, মানে বাড়িতে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা করছি যে আমি বাড়িতে যাব, ঘরে যাব, মানে আমি আমার বউর কাছে যাব। কি দেখছি না দেখছি এগুলো তো কোনো কিছু খেয়াল নাই, আমি আমার বউর কাছে যাবো এরকম মালিকরে বললাম। মালিক তখন কী করলো, তার বাড়ির 2জন লোক দিয়া আমারে পাঠিয়ে দিতে। তো মালিক বলতেছে যে তোরে কে এসে এখানে ডাকছে, বা আমার কে এসে ডাইকা বললো যে তুই নাকি অজ্ঞান হয়ে গেছস, আমি লোক পাঠাইলাম, এখন এই কে এসে এখানে বলছে, আমি এটা তো আমি জানি না। পরে আমার বাড়িতে নিয়ে গেলো। বাড়িতে যাওয়ার পর আমি তখন দরজাটা খোলাই ছিল, ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি যে ঘরের মধ্যে মানে কাশফিও শুয়ে আছে, মানে মাটির মধ্যে শুয়ে আছে। আমি কি ওরে ডাক দিলাম, 2টা ডাক দেওয়ার পরে দেখলাম যে ও লড়ে চড়ে না। হঠাৎ করে ওর মুখের দিকে তাকায়, আমার কাছে যেটা মনে হচ্ছে ওর মুখ থেকে ফেনা বেরিয়ে গেছে, এবং যদিও আমি বুঝলাম যে ও মানে যখন কথা বলেন অনেকক্ষণ ধরে, তখন বুঝলাম যে ও এখানে মারা গেছে, মানে ও মারা গেছে সেই বিষয়টা বোঝার পর আমি বুঝলাম যে ওর ব্লাড বেরোইতেছে, মানে ওই কিন্তু তখন প্রেগনেন্ট ছিল যখন আমি ওরে মারতেছিলাম, ও কিন্তু বাচ্চা কনসেপ্ট করছে ওই সময়, এবং বাচ্চারও অনেক বয়স পেটের মধ্যে হয়ে গেছিলো। তো পেট দিয়ে রক্ত বেরিয়েছে, তার মানে আমি যে লাথি ঘুষি মারছি কোনো না ওর কোনো একটা জায়গায় পড়ছে যেখান থেকে ও মারা গেছে। চিন্তা করতেছি আমি এখন বেরোইতে পারবো না, কারণ বুকের ভিতর ভয় কাজ করতেছে যে হেলেনার এই অবস্থা, দেখলাম কে এটা। পরে আমি কী করলাম, সকাল হওয়ার পরে মানুষ একটু হয়েছে, আমি তখন সেই বাড়ি থেকে পালাইছি। ও যেহেতু মারা গেছে এখানে, ও মৃত, আমি তখন ওই বাড়ি থেকে পালাইছি, কোনো রকমে পালিয়ে আমি তখন আপনার রাজশাহী শহরে আবার চলে আসছি, মেন শহরে। আসার পরে আমি এখানে একটা কাজ নিয়েছি, ছোটোখাটো একটা কাজ নেওয়ার পর আমি সর্বপ্রথম হেলেনার খবর নিলাম যে হেলেন এখানে কোত্থেকে আসলো, হেলেন এই জায়গায় কোত্থেকে আসলো, হেলেনার খবর নিলাম। আমি হেলেনার খবর নিয়ে যেটা জানতে পারলাম যে এত বছর পরে ওই এলাকার লোকজনের মাধ্যমে হেলেনার খবর নিয়ে আমি জানতে পারলাম, আমি যখন আমবাগান থেকে পালিয়ে চলে আসি, সকালবেলা আমবাগানের মালিক গিয়ে হেলেনার বাবারে ধরে, হেলেনার বাবাকে প্রচণ্ড রকমের মারে, মেরে তাকে জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামে ঘুরায়, এবং মালিক মনে করে আমি এবং ওই বাগানের মালিক আমরা দুজনেই পরিকল্পিতভাবেই বাগান থেকে আম চুরি করছি, এবং আম আমি বিক্রি করছি। সেই আম বিক্রির অর্ধেক টাকা আমি হেলেনার বাবাকে দিছি, এবং পাশের গ্রামের কিছু মানুষ বলছে হেলেনা নাকি রাতের বেলায় বাগানে আসছে, এটা নাকি দেখছে অনেকেই। হেলেন সেটা অস্বীকার করছে যে বাগানে যায় না, কিন্তু অনেকে বলছে যে না আমরা দেখছি বাগানে গেছে। এই ডাউট যখন মালিকের হয়, মালিক নাকি বলে যে হেলেনার বাবা অবশ্যই এখানে 2 নাম্বারই করছে, ওই ছেলের যেহেতু ঠিকানা আমরা জানি না, যার জন্য ওই ছেলেকে চুরি করার সুযোগ দিয়েছে, ছেলে চুরি করে আম বিক্রি করেছে, এবং আম বিক্রি করে অর্ধেক টাকা এই প্রতারক হেলালকেও দিয়েছে। এটা মনে করে তাকে জুতার মালায় দিয়ে গ্রামে ঘুরে, এবং সে তার মেয়েকে জড়িয়ে দিয়ে প্রচণ্ড কান্নাকারি করে, এবং সেই রাতে মেয়েও বুঝতে পারে যে আমি টাকা নিয়ে পালিয়ে গেছি, যার জন্য ওই রাতের মধ্যে মেয়েও আত্মহত্যা করে, মানে ফাঁসি দিয়ে মারা যায়। কিন্তু সেই ঘটনা তো আজ থেকে অনেক মাস আগে, ওই সময় মেয়ে মারা যায় এবং সেই গ্রামে তাকে মাটিও দেওয়া হয়। তাহলে এত মাস পরে দিঘির পারে, আমার ওই ফিশারির পারে হেলেন আসছিল কোত্থেকে? তাহলে ঝুমুরকে। এবার আমি ঝুমুরের সন্ধান করতে থাকি। ঝুমুরের সন্ধান একইভাবে আমি লোকেদের মারফতে ঝুমুরের সন্ধান করে আমি যে জানতে পারি যে এক মহিলা আমার পুকুর থেকে শামুক কুড়ানোর সময় ওই মহিলা এবং তার ছেলে সুমন গ্রামের প্রথমে তাদের বাড়ি ছিল। আমি লোক পাঠিয়ে সেই গ্রামে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারি, ওই গ্রামেও একটা ঝুমুর আছে। তবে ওই গ্রামের যে ঝুমুর, সেই ঝুমুরও সুন্দরী, অনেকটাই সুন্দরী, তবে অনেক বিত্তশালী পরিবারের মেয়ে। এবং আমি আমার ছদ্মবেশে আমি ওই ঝুমুরকে দেখতে যাই যে ওই ঝুমুর আসলে কে ছিল। আমার আল্লাহ সাক্ষী, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমি ওই ঝুমুরকে সেই ঝুমুরে দেখতে পাই যে ঝুমুর রাতের বেলায় এসে আমার সাথে দেখা করতো। তবে আমি জানতে পারি এই ঝুমুর খুবই বিত্তশালী পরিবারের মেয়ে, সে কখনো ঘর থেকে বের হয় নাই, কারো কাছেও যায় নাই, এবং ওই মেয়ের বিয়েও হয়েছে। আমার এই ঘটনাগুলো, কারণ এগুলো আমার ইনকোয়ারি করতে আপনার প্রায় 1 বছরের মতো সময় লেগে গেছে। ওই 1 বছরের মাঝে ওই মেয়ের বিয়েও হয়েছে। ওই মেয়ের সাথে আমি জাস্ট গোপনে আরেক লোক দ্বারা কথাও বলাই যে মেয়ে কাউকে ভালোবাসছে কিনা, কিন্তু মেয়ের মুখ থেকে যেটা বাসো, মেয়ে কোনোদিন ঘর থেকে বেরিয়ে হয় নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ও যদি ঘর থেকে বেরিয়ে না হবে, তাহলে প্রায় 3 থেকে 4 মাসের মতো প্রায় প্রতিদিন কোন ঝুমুর আমার কাছে আসতো। তবে এটা সেই ঝুমুর, এই মেয়েটাই, ওই গ্রামের এই মেয়ে ঝুমুর। ও তো বলে ও কোনোদিন ঘর থেকে বেরিয়ে হয় না, তাহলে এখানে কে আসছিল? এবং যেদিন আমার বউরে মাই হত্যা করে আমি বেরিয়ে চলে যাব, সেই সময় কেন এই ঝুমুরের জায়গায়
আমি কেন হেলেনাকে দেখলাম? কারণ হেলেনা তো আজ থেকে অনেক বছর, অনেক মাস আগেই মারা গেছে। হেলেনা এখানে আসলো থেকে? আমার কাছে কেন জানি মনে হয় হেলেনার আত্মাই ওই পাশের গ্রামের ঝুমুরের রূপ নিয়ে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল। এবং সেই ভাবি মারা যাওয়ার পরে ওর ওই যেই খালারা ছিল, ওর খালু ছিল, তারা তার বাবা মায়ের কাছে লাশ হস্তান্তর করে। তার বাবা মা তখন আমার নামে মামলা করে। সেই মামলার ফেরারি আসামি হয়ে আমি এক বাংলাদেশের বুকে কোনো এক জায়গায় ছদ্মবেশে লুকিয়েছে, আমার নামে মামলা চলতেছে। এবং যে কোনো সময় হয়তো আমি পুলিশের কাছে ধরাও খেয়ে যেতে, কারণ হত্যা মামলা দায়ের করা হয়। জানি না কখন আমি পুলিশের কাছে ধরা খেয়ে যাই। আমি যদি পুলিশের কাছে ধরা খেয়ে যাই তাহলে হয়তো আমার ফাঁসিও হয়ে যেতে পারে। আর আমার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার না বলা কথাগুলো আর কখনোই কেউ জানতে পারবে না। যার জন্য আমি আপনার মাধ্যমে আমার এই কথাগুলো দেশ ও জাতির কাছে তুলে ধরতে চাই যে আমি যদি একজন খুনের আসামি, আমার স্ত্রী খুনের আসামি আমি, কিন্তু মূলত আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আমি যে ফিশারিতে চাকরি করতাম সেই ফিশারির মালিকের ফোন নাম্বার, মালিকের ঠিকানা সব কিছু আমি আপনাকে দিচ্ছি। আপনি সেখানে যান, যোগাযোগ করেন বা মালিকের সাথে ফোনে কথা বলেন। মালিক আমাকে বলে আমি ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরে কেউ একজন নাকি এসে ওনারা ডাইকা বলতেছে যে তোমার লোক মৃদুল বাগানে এই ফিশারি পারে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে, মারা যেতে পারে, অবস্থা খারাপ। মালিক নাকি দরজা খুলে কাউরে দেখতে পায় না। পাশের ঘরে ওনার অন্য লোকেরা আছে, কাজে লোক, তাদেরকে ডাক দিয়ে বললো ফিশারি পারে যাতো, যে দেখতো কে আছে ফিশারি পারে। নাকি তারা গিয়ে দেখতে পায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। মালিক তখন আমাকে বাড়িতে না আমার জ্ঞান ফিরে, এবং ফিরার পর আমি বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রী মৃত। এবং দেখে আমি সেখান থেকে গোপনে পালাই। যদি না পালাই আমি সেখানে ধরা খাই, হয়তো সেখানকার মানুষ আমাকে মেরে ফেলবে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যে ঝুমুরকে ভালোবাসছি সেই ঝুমুর তো সেই মেয়ে, যে মেয়ে এখন বিয়ে করে তার স্বামীর সংসার করতেছে, সে আমার সাথে প্রতারণা করে নেই তো? আর সে যদি আমার সাথে প্রতারণাই করবে তাহলে তার জায়গায় হেলেনা আসলো থেকে? এই জিনিসগুলো আমি মিলাতে পারি না, এবং এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছি। এবং ওগুলো নিয়ে চিন্তা করতে করতে কোন সময় পুলিশের হাতে পড়ে যায় তা আল্লাহ ভালো জানে। তো যার জন্য আপনাকে বলবো যে আপনি আমার কথাগুলো তুলে ধরবেন। অন্তত আমি এই কথাগুলো আপনার এই গল্পটা আমি আমার মেমোরিতে রেখে দিব। আমার পরনো জনম যদি আমি বেঁচে থাকি আমার সন্তানাদিকে আমি শোনাতে পারবো, বা আমার পরের জেনারেশন, আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছে, আমি তাদেরকে শোনাইতে পারবো যে আমি মৃদুল আসলেই দোষী না, আমি পরিস্থিতির শিকার। আপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই মৃদুলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। আমি গল্পটা শুরুতেই বলেছিলাম যে আপনার জীবনের শোনা এক শ্রেষ্ঠ গল্প হতে যাচ্ছে। এটা জানি না আপনার কাছে কেমন লেগেছে, বাট এই গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে। অনেকেই বলবে যে আপন ভাই পুরো গল্পের মাঝে লাস্টের দিকে এসেই তো আপনি পুরীর জিনিসটা আসলো, বা আসলে যেভাবে ওনার সাথে দেখা হয়েছে আমি সেভাবেই আপনাদের কাছে বলেছি। এখানে আমার কোনো ক্রেডিট নাই, শুধু আমি এটাকে একটু আগ পিচ করে সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করি, অতটুকুই। তবে উনি যেমন করে আমাকে বলেছে আমি তেমন করে আপনাদেরকে শোনালাম। বাট আমার কাছে বিষয়টা অবাক লেগেছে, সত্যি অবাক লেগেছে। এবং আমিও একইভাবে মৃদুল ভাইয়ের মতোই মনে করি ঝুমুরের মাধ্যমে, ওই কাল্পনিক ঝুমুরের মাধ্যমেই হচ্ছে হেলেনার আত্মা এসেছিল ওনার কাছে, এবং আত্মা এসে একইভাবে মৃদুলকেও সংসার ছাড়া করলো, ফেরারি আসামি বানালো। একইভাবে মৃদুলকে দেওয়া সেই পরিকল্পনাকারী তার বউ এবং ভাবি কাশফিয়া, ওকেও সে হত্যা করলো। একইভাবে মৃদুলের হাতে হত্যা করা হলো। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আত্মার খেলা। মানুষ মরে যায় কিন্তু আত্মা মরে না, আত্মা বেঁচে থাকে। সম্ভবত ওই আত্মারই কোনো একটা খেলা হতে পারে, আই ডোন্ট নো। জিন পরিত আছে, সম্ভবত তাদের মাধ্যমে কিছু একটা হতে পারে, আমার কাছে এটাই মনে হয়। তবে বাকিটুকু আল্লাহই ভালো জানে। আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে হঠাৎ করে এসে দেখতেছে যেখানে ঝুমুর থাকার কথা সেখানে যেই হেলেনের সাথে সে প্রতারণা করে আসছে, ওই হেলেন এখানে দাঁড়িয়ে আছে এবং তাকে বলতেছে চলো আমরা চলে যাই, তুমি তো আমাকেই ভালোবাসছিলা। এবং সে জায়গায় সে সেন্সলেস হয়ে যায়। ওর জায়গায় তো আমি থাকলে মনে হয় মরেই যেতাম, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা। যাই হোক, আল্লাহই ভালো জানে কি হয়েছে। তবে আমার যেই টার্গেট, আমার যে উদ্দেশ্য, যেটা নিয়ে আমার গল্প প্রচার করা, সেটা হচ্ছে আপনি গল্প থেকে কিছু শিখেন। আপনি কাউকে ধোকা দিলেন, কারোর সাথে প্রতারণা করলেন, এরপরে আপনি মনে করতে পারেন আপনি জিতে গেলেন। না ভাই, আমি শাহাদাত আঙ্গুল তুলে আল্লাহকে সাক্ষী করে একটা কথা বলে যাই যে জীবনে কখনো কাউকে ধোকা দিয়ে কেউ সুখী হতে পারে না, এবং পৃথিবীর ইতিহাসে কেউ পারে নাই।
নাম বলতে চাই না, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, যে এমপিদের, যে মন্ত্রীদের পিছনে আপনার পুলিশের বহর থাকতো, এদের সাথে 1 মিনিট দেখা করার জন্য, 1 মিনিট কথা বলার জন্য আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে পারতো। আমি যদি ভুল না করে গতকালকে রাতে দেখলাম যে আপনার বিচারপতি শামসুদ্দিন মানিক মনে হয়, সাবেক বিচারপতি, ইনি হবে যিনি হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি টাসি দিয়েছিল, ওই লোকটাই ওনারে হচ্ছে কোথায় জানি ধরেছে, কোন বর্ডারে ধরেছে, এবং এমন এক অবস্থা, আমি জাস্ট অবাক হয়ে গেলাম, লোকটাকে চোরের মতো এমনি করে ধরে রাখছে। মাই গড, আপনি দুনিয়াতে অন্যায় করলে এটা শাস্তি পাবেন, ইটস ট্রু, এটা সত্য। কারোকে ধোকা দিলে সেটা আপনার মাঝে ফিরে আসবে। কলম আমি উপরে মারলাম, এটা নিচে পড়বেই। কাউকে আপনি ঢিল ছুঁড়ে মারছেন, আপনি পাটখেলের আঘাত খাওয়ার জন্য প্রস্তুতি নেন, ইটস ট্রু, সত্য। ধোকা কাউকে দিবেন, সেটা আপনার কাছে অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে ফিরে আসবেই। এই গল্পটা তার জ্বলন্ত প্রমাণ। তাই কাউকে ধোকা দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে একটা ঘুষি তাকে মারছি, এর চেয়েও বড়, এর চেয়েও আরও শক্তিশালী ঘুষি আমার গায়ে পড়বে, ওটা আমি সহ্য করতে পারবো তো? এটা মাথায় রেখেই কাউকে কষ্ট দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।